আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। খেয়াল করো, প্রথমে আমরা এখানে অ্যালকোহলিক কিছু কথাবার্তা নিয়ে আসছি। যদি বলি জৈব রসায়নের মধ্যে এতগুলো যে সমগোত্রীয় শ্রেণী, কোনটার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে? উত্তর হচ্ছে অ্যালকোহল। মানে তুমি যে প্রশ্ন ব্যাংক খুলো দেখবা অ্যালকোহল থেকেই দেখবা যে 30টা মতো প্রশ্ন। তার মানে এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। তার মানে এটা না যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকেই বারবার প্রশ্ন আসবে বা এটা আলাদা করে পড়বা, বিষয়টা এমন না। মানে জাস্ট মনোযোগ দিয়ে পড়বা, যাতে প্রশ্ন রিপিট হলে যাতে তুমি পারো। ঠিক আছে? যদি স্যাররা মনে করেন অ্যালকোহল থেকেই দিই, তখন যেন পারো। তবে গুরুত্ব সবগুলোরই সমান। ওকে, অ্যালকোহলের শ্রেণী বিভাগ কিছু ভাগে ভাগ করছে। অ্যালকোহল কিছু ভাগে ভাগ করছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বলো। তো দেখো, প্রথমে হচ্ছে এখানে কিছু ভাগ করছে যে মনোহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। তো মনোহাইড্রিক অ্যালকোহল মানে কি? এই যে হাইড্রিক মানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক কয়টা আছে, রাইট? তো দেখো এখানে মনো, তার মানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক একটা, মনো মানে হচ্ছে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, এরকম। ওকে, এরপর দেখতে পাচ্ছ পলিহাইড্রিক। পলি মানে বহু, অনেকগুলা। ঠিক আছে? পলি মানে অনেকগুলা। তো এখানে উদাহরণগুলো খেয়াল করো: ইথিলিন গ্লাইকল, গ্লিসারিন, সরবিটল। তো আমাদের যেটা করতে হবে, পুরো সংকেত জানার দরকার নেই, শুধু এটা বুঝতে হবে যে কয়টা করে OH আছে। তা আমরা জানি যে গ্লিসারিন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ, রাইট? গ্লিসারিন কয় কার্বন বিশিষ্ট যৌগ? 3 কার্বন বিশিষ্ট যৌগ। যারা এটাও একটু কনফিউশনে পড়ে যাচ্ছে যে গ্লিসারিন কয় কার্বন, তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই যে আমাদের যে গ্লিসারেলডিহাইড, ওইটা কোষ রসায়নের মধ্যে যে শর্করার পড়া ছিল, সেখানে ট্রায়োজের মধ্যে ছিল গ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এই দুইটা আমাদের ট্রায়োজের মধ্যে ছিল। কোথায় ছিল? ট্রায়োজের মধ্যে ছিল। তো ট্রায়োজ মানে এখানে কার্বন অবশ্যই 3টা। তাহলে গ্লিসারিনের কার্বন হচ্ছে 3টা। এরপর ইথিলিন মানে হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। তাহলে ইথিলিন মানে যদি হয় ইথিন, তাহলে ইথিনের মধ্যে কার্বন 2টা, গ্লিসারিনে কার্বন হচ্ছে 3টা। কার্বনের সাথে সাথেই তো OH গুলা যুক্ত থাকে। OH তো আর ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে না, মানে যে কোনো জায়গায় তো OH বসতে পারে না। OH তো সবসময় কার্বনের সাথে বসে। তো যেহেতু ইথিলিনে কার্বন 2টা, এখানে OH 2টা, এখানে কার্বন 3টা, OH 3টা। আর এই যে সরবিটল 6, দেখো তো উচ্চারণটা মিলে কিনা? সরবিটল 6 এভাবে পড়বা, সরবিটল 6। তাহলে সরবিটলে মোট 6টা। গ্লিসারিনে কয়টা বললাম? গ্লিসারিনে 3টা, আর ইথিলিনে হচ্ছে 2টা। ঠিক আছে? মানে OH কয়টা? ঠিক আছে। এখন এই যে পলিহাইড্রিক অ্যালকোহল, এর ব্যবহার কি? এটা ময়শ্চারাইজার তো তুমি অলরেডি জানো। ময়শ্চারাইজার আছে যে কোনো নাই? আচ্ছা, ময়শ্চারাইজার মানে তো চিনো, ওই যে আমরা শীতের দিনে যে ব্যবহার করি লোশন টোশন, এগুলোর মধ্যে ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে কোনটা? গ্লিসারিন। জানো কি না? গ্লিসারিন ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, আমরা কর্মক্ষী রসায়নের মধ্যে পড়ছি। তাহলে এই গ্লিসারিন তো একটা পলিহাইড্রিক অ্যালকোহল। তার মানে পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহার হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের যে চোখের যে ড্রপ, সেটা তৈরিতেও কিন্তু পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহার আছে। ঠিক আছে? তাহলে এই দুইটা পড়া কিন্তু পলিহাইড্রিক থেকে জানতে হবে, কয়টা করে OH, নাম কি এবং কি কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা আসতেছি আবার মনোহাইড্রিক অ্যালকোহলের OHটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনের কয়টা হাত খালি, বা সেই কার্বনে কয়টা আর যুক্ত হইতে পারে, তার উপর ভিত্তি করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিতে ভাগ করা হয়। এই জিনিসটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। যদিও আমি এটা তোমাদের পড়াইছিলাম কোথায়, যখন হচ্ছে মেটামারিজম টটোমারিজম পড়াই, সেখানে দেখাইছিলাম যে মেটামারিজমের মধ্যে যে কষাই, তাই না, সেকেন্ডারি অ্যামিনের মধ্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি শর্ট টাইমে বুঝাইছিলাম। আজকে একটু সময় নিয়ে বোঝাচ্ছি আমরা কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিগুলোকে পার্থক্য করব। তো আমি প্রথমে অ্যালকোহল নিয়ে কথাবার্তা বলি, যেহেতু অ্যালকোহল পড়াচ্ছি, রাইট? তো অ্যালকোহল নিয়ে কথাবার্তা বলি। অ্যালকোহলের OH যেই কার্বন যুক্ত আছে, ভাইয়া আমি তো নিউ আর HSC-তে ভালো করে এই চ্যাপ্টার পড়ি নাই, আগে ক্লাসগুলো করে এটা করব নাকি এখনই করব? আগে ক্লাসগুলো করে নাও, আগে ক্লাসগুলো করো। কিছু জিনিস আছে লিঙ্কড, তো তোমার কাছে নতুন শুরু করার থেকে আগে ক্লাসগুলো করে নিলে ভালো হবে। আগে ক্লাসগুলো করে পরে ক্লাস করো।
অ্যালকোহল খেয়াল করো OH যেই কার্বনের সাথে যুক্ত আছে তার উপর ভিত্তি করে আমরা ভাগ করব। তাহলে এই যে কার্বন এর সাথে OH যুক্ত, এই কার্বনের 3টা হাত খালি। কার্বনের কয়টা হাত খালি? 3টা হাত খালি। তার মানে এখানে হচ্ছে 3টা আর যুক্ত হইতে পারবে, 3টা আর যুক্ত হইতে পারবে। এর নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এর নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি কেমন হবে? যার 2টা হাত খালি। 2 ডিগ্রি কেমন হবে? যার 2টা হাত খালি। তাহলে দেখো এর যদি 2টা হাত খালি থাকে আরেকটা হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। তাহলে CHOH এইটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। CHOH এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। কথা বুঝতে পারতেছো কিনা? এরপর তাহলে 1 ডিগ্রি কেমন হবে? 1 ডিগ্রির মধ্যে একটা হাত খালি থাকবে, তাই না? তার মানে একটা হাতে আর বসতে পারবে, একটা হাত খালি থাকবে। তাহলে দেখো সি এখানে OH যুক্ত, একটা হাত খালি, তাহলে বাকি 2টা হাতে CH2। তাহলে CH2OH কে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল, CHOH কে বলা হয় 2 ডিগ্রি, আর COH 3টা হাতি খালি তাকে বলা হয় 3 ডিগ্রি। ক্লিয়ার? 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি বিষয়টা ক্লিয়ার। একই রকমভাবে আমরা দেখাইছিলাম এখানে তো অ্যালকোহল, আমরা দেখাইছিলাম অ্যামিনের ক্ষেত্রে। সামনে এটা কিন্তু আসবে, অ্যামিন যখন পড়বো, আমাদের আজকের লেকচারে অ্যামিন আছে, তো সেখানে আমরা যখন অ্যামিন পড়বো, অ্যামিনের মধ্যে দেখতে পাবা অ্যামিন মানে কি NH2। তো এই যে আমরা যেটা NH2 হিসেবে দেখতেছি এটা কিন্তু আসলে 1 ডিগ্রি। তো আমরা 3 ডিগ্রি কোনটাকে বলবো, 2 ডিগ্রি কোনটাকে বলবো, এবং হচ্ছে 1 ডিগ্রি কোনটাকে বলবো। অ্যালকোহল যেহেতু বুঝছো, তাহলে এখন এটা তো বোঝার কোনো ব্যাপার না। 3 ডিগ্রি মান হচ্ছে নাইট্রোজেনের 3টা হাতি খালি থাকবে, 3টা হাতি খালি থাকবে। 2 ডিগ্রি মানে হচ্ছে 2টা হাত খালি থাকবে, আর 1 ডিগ্রি মানে হচ্ছে তার একটা হাত খালি থাকবে। এই হচ্ছে তোমার কাহিনী। ঠিক আছে? ক্লিয়ার? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ক্লিয়ার? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বলো? যারা সালাম দিয়েছো এর সাথে উত্তর নিয়ে নিছি। ঠিক আছে? ওকে, দেখো অ্যালকোহলের ব্যবহারের মধ্যে আরেকটা, এটা তো বুঝলাম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, 1 হাত খালি, 2 হাত খালি, 3 হাত খালি, এগুলো ক্লিয়ার, তাই না? 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে দ্রুত বিক্রিয়া দেয়, আমরা এটা পরে দেখবো। লুকাস বিকারক যখন দেখবো তখন দেখবো যে 3 ডিগ্রি অ্যালকোহল যে দ্রুত বিক্রিয়া দেয়, সেটা নিয়ে সমস্যা নেই আমাদের। এই যে দেখো 70% ইথানল ও 30% পানি, 70% ইথানল ও 30% পানি, এটা কি কাজে ব্যবহার করা হচ্ছে? ডাক্তারি যন্ত্রপাতির পরিষ্কারক হিসেবে। তার মানে এটা কি জীবাণু ধ্বংস করতে পারে, তাই না? কেউ কি বলতে পারবা এর নাম কি? 70% ইথানল ও 30% পানি, এর নাম কি? দেখি কেউ কমেন্ট করতে পারো কিনা। কয়জন আসছো? মোটামুটি 30 জনের মতো ক্লাস করতেছো লাইভে। যাক, তুমি একটু বলো যে 70% ইথানল ও 30% পানি, এর একটা নাম আছে। না বলতে পারলেও সমস্যা নেই, ক্লাস শেষেই তোমাদের গাইডলাইন গ্রুপে এটা নিয়ে পোস্ট পেয়ে যাবা, আমার আলাদা পোস্ট লেখা আছে অলরেডি। ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট করো দেখি তোমরা কেউ পারো কিনা। অ্যালকোহলের সমানতা সম্পর্কে অলরেডি কিন্তু আমাদের পড়া শেষ না বলো? অ্যালকোহল যে অবস্থান সমানতা দেখায় আমরা জানি কিনা? মনে করো একটা অ্যালকোহলের OH হচ্ছে 1 নম্বর কার্বনে, আর একটা অ্যালকোহলের OH হচ্ছে 2 নম্বর কার্বনে। তাহলে দুইটার মধ্যে কি কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য, তাহলে অবস্থান সমানতা। চেইন সমানতা, লম্বা যে অ্যালকোহলগুলো আছে, লম্বা, যেমন হচ্ছে প্যান্টানল 5 কার্বন বিশিষ্ট, তার একটা কার্বন যদি মাথায় উঠে যায় তাহলে তো সেটা মিথাইল মূলক হয়ে যাবে না? তখন তো চেইনের মধ্যে পার্থক্য হয়ে গেল, একটা চেইনে 5টা কার্বন আর একটা চেইনে 4টা কার্বন, তো চেইনের সমানতা হয়ে গেল। তারপর দেখো কার্যকরী মূলক সমানতা, আমরা জানি অ্যালকোহল আর ইথার হচ্ছে ভাই বোন, তাদের মধ্যে কার্যকরী মূলকটা কি? ভিন্ন, বাট তাদের আণবিক সংকেত এক। তাহলে এই যে অ্যালকোহল এবং ইথার, তাদের মধ্যে কি কার্যকরী মূলক সমানতা। এই বিষয়গুলো ক্লিয়ার? এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। দেখো আমাদের একটা মজার পড়া আসছে, অ্যালকোহল প্রস্তুতির সাধারণ বিক্রিয়াসমূহ। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এই যে একজন বলছো রাবিং অ্যালকোহল, আচ্ছা রাবিং অ্যালকোহল, ঠিক আছে, ভেরি গুড। তার মানে 70% অ্যালকোহল আর 30% পানি, আমরা কি বলতেছি? রাবিং অ্যালকোহল বলতেছি, তাই না? তো এটা হচ্ছে তোমার যে ডাক্তারি যন্ত্রপাতি, এগুলো হচ্ছে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। ওকে, দেখো অ্যালকোহল প্রস্তুতির সাধারণ বিক্রিয়াসমূহ। ভাইয়া পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড তোমাকে দিয়ে দিবে, এখানে তো RX বলা আছে না, RX এর জায়গায় তোমাকে বলে দিল CH3Cl, ঠিক আছে? এই CH3Cl হতে CH3OH পেতে তোমার বিক্রিয়ককে, এ হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি বুঝতে পারছো? সবাই একটু জানাও
যে CH3Cl একটা অ্যালকাইল হ্যালাইড, আবার CH3OH একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এইটা থেকে এইটা পাওয়ার জন্য বিক্রিয়ককে, তো বিক্রিয়কটা তোমার এভাবে অপশনগুলো সেট করবে। সোডিয়াম হাইড্রোক্সাইডকে দুইটা অপশন সেট করবে। একটা তো আমরা অলরেডি জানি যে এখানে আনসার যেটা, যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে জলীয়টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, কিন্তু আরেকটা অপশন তোমাকে প্যাচ করার মতো দিতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, যে জলীয় দিলে তো আমরা অ্যালকোহল পাই, একটা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমরা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তখন হচ্ছে অ্যালকোহল পাই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, এখানে লেখা আছে। বাট যদি আমরা অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তখন কি পাবো এবং সেই বিক্রিয়ার মেকানিজমটা কি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি আগের ক্লাসের পড়া। তখন আমরা কি পাবো এবং সেই বিক্রিয়ার মেকানিজমটা কি, কোন মেকানিজমে বিক্রিয়াটা ঘটে সবাই একটু জানাও তো। যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দেই, ফাতিহা লেক্সো অ্যালকিন পাবো, ইশরাক লেক্সো অ্যালকিন পাবো। ভেরি গুড, ভেরি গুড, অ্যালকিন পাবো। আমাকে একটু বলো মেকানিজমটা কি? এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি সংযোজন বিক্রিয়া, এটা কি অপসারণ বিক্রিয়া, কেমন বিক্রিয়া? মেকানিজমটা কি হবে? মেকানিজমটা কি হবে? অপসারণ বিক্রিয়া। সাদিয়া জান্নাত লেখছো অপসারণ বিক্রিয়া। ভেরি গুড। একক বন্ধন থেকে দ্বিবন্ধন পাওয়া যায় যেই বিক্রিয়ায়, তার নাম হচ্ছে অপসারণ বিক্রিয়া। না, তোমরা ভালোই পড়াশোনা করছো, থ্যাংক ইউ তোমাদের, ধন্যবাদ তোমাদের, তোমরা ভালো পড়াশোনা করছো, ঠিক আছে। ওকে, তো আমাদের 1 নাম্বারটা ক্লিয়ার, 1 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই, এটার আনসারও ক্লিয়ার। এটার এই প্রশ্ন আসলে আনসার কি হবে সেটা তোমরা জানো। অ্যালকিনে পানি যোজন। আচ্ছা, আমরা কি এই পড়াটা দেখছিলাম যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়? অ্যালকোহল থেকে যদি পানি বের হয়ে আসে তখন অপসারণ বিক্রিয়ার মেকানিজমে অ্যালকিন তৈরি হয় এবং সেখানে প্রভাবক ছিল সালফিউরিক অ্যাসিড। তাহলে উল্টাভাবে যদি বলি, অ্যালকিনে যদি পানি যোগ করে দিই অ্যালকোহল তৈরি হবে না? ভাই একটু সহজভাবে যদি বুঝাই, একদম ইজি। CH2 ডাবল বন্ড CH2, এখানে আমি পানি যোগ করলাম, মানে H আর OH যোগ করলাম। এই দ্বিবন্ধন ভেঙে গেলে এর একটা হাত খালি হবে, এর একটা হাত খালি হবে, ঠিক কিনা? যদি দ্বিবন্ধনটা ভেঙে যায়, এর একটা হাত খালি, এর একটা হাত খালি, হাইড্রোজেন যাবে এখানে, OH যাবে এখানে, তাহলে উৎপাদ কি? CH3 CH2 OH। একদম ইজি না যে অ্যালকোহল তৈরি হচ্ছে কিভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পাচ্ছি, একদম ইজি। ওকে, গ্রিগনার্ড বিকারকের পড়াটা লাস্ট ক্লাসের লাস্ট পার্টে শিখছিলাম কিনা দেখো, আমি খুব ইজিলি শিখাই দিয়েছিলাম যে গ্রিগনার্ড বিকারক থেকে যদি আমি 1 কার্বন বিশিষ্ট কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিই তখন 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমি অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিই তখন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যে কোনো কিটোন মানে নর্মালি কোনটা চিন্তা করি আমরা? প্রোপানন 3 কার্বন, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা কিন্তু গত ক্লাসের শেষ অংশে পড়ায় দিয়েছিলাম। ওকে, অ্যালকোহলকে আমরা চাইলে বিজারণ পদ্ধতিতে তৈরি করতে পারি। কিভাবে ভাইয়া? দেখো তো মনে আছে কিনা আমাদের এই সিরিয়ালটা মনে আছে কিনা? আশা করি সবারই মনে থাকবে যে অ্যালকোহলকে যদি জারণ করি, জারণ করি তখন পাবো হচ্ছে অ্যালডিহাইডকে যদি পুনরায় জারণ করি তখন পাবো হচ্ছে কি? অ্যাসিড পাবো কিনা? খেয়াল করো, উল্টা রিঅ্যাকশনে যদি যাই, অ্যাসিড থেকে অ্যালডিহাইড পেতে চাই অবশ্যই বিজারণ করতে হবে। অ্যালডিহাইড থেকে আমি অ্যালকোহল পেতে চাই, কি করতে হবে? বিজারণ করতে হবে। এখন এই অ্যালডিহাইডের তো আবার পার্টনার আছে, নাম কি? কিটোন। অ্যালডিহাইড তো আর একা না, অ্যালডিহাইড কিটোন 2 জন। তাহলে এই যে আমরা বলতেছি যে অ্যালডিহাইড থেকে বিজারণ করলে অ্যালকোহল পাওয়া যাবে। বিজারণ হতে পারে 2 রকম, বিজারণ হতে পারে মৃদু বিজারণ হতে পারে তীব্র বিজারণ। তো প্লাটিনাম সহ যদি হাইড্রোজেন দেই সেটা হচ্ছে মৃদু বিজারক। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কয়টা হাইড্রোজেন দেখছো? 4টা হাইড্রোজেন। এই তীব্র বিজারক দিলে তখন হচ্ছে কি? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় কিটোন থেকে। তাহলে বুঝো কিন্তু বিষয়টা, যদি আমরা মৃদু বিজারণ করি
সেটা কি হবে? অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। অ্যালডিহাইড থেকে কি করবে? 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। কিন্তু যদি তীব্র বিজারণ করি তখন কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। বুঝছো কাহিনীটা? তাহলে এই যে আমাদের অ্যালডিহাইড সেটা হচ্ছে মৃদু বিজারকের জন্য, এটা মৃদু বাচ্চা বিজারক, আর এটা হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের জন্য, যেটা কিনা তীব্র বিজারক। ঠিক আছে, বেসিক ক্লিয়ার? তীব্র বিজারক আর মৃদু বিজারকের বিষয়টা ক্লিয়ার? এভাবে তোমার ঘুরায় ফিরে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, আশা করি আটকাতে পারবে না। ওকে, তাহলে আমাদের এই পড়াগুলো গেল, আর তেমন কিছু লাগবে না ইনশাল্লাহ। আমরা চলে আসছি ফার্মেন্টেশন বা গাজন বা খামিকরণ বা চোলাইকরণ, যে নামে ডাকতে পারো, যে নামে ইচ্ছা ডাকতে পারো, সমস্যা নেই। এই যে কই গেল, একটু জুম করি দাঁড়াও এটাকে। ফার্মেন্টেশন দেখতেছো, এই ফার্মেন্টেশনের মধ্যে এনজাইম কোনটা লাগে? কমেন্ট করো সবাই। ফার্মেন্টেশনের মধ্যে এনজাইম কোনটা লাগে? এবং এই ফার্মেন্টেশনের মধ্যে সংকেতগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে কাঠ থেকে কি আসছে সেটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা অলরেডি যখন ভিনেগার প্রস্তুতি দেখি তখন কিন্তু মোটামুটি বিক্রিয়াগুলো দেখছি, তাই না? তোমরা একটা আমাকে কমেন্ট করো যে গ্লুকোজ থেকে ইথানলে ইস্ট লাগতেছে, আমি বুঝলাম যে ইস্ট লাগতেছে, বাট ইস্টের কোন এনজাইমটা লাগতেছে সেটা একটু আমাকে কমেন্ট করো। যেহেতু অলরেডি পড়ে ফেলছি, বলছো জাইমেজ, সামিয়ালেক্সো জাইমেজ, ভেরি গুড জাইমেজ, প্রোভালেক্সো জাইমেজ। ওকে, ইস্ট তো এনজাইম না ভাই, ইফটিয়া ইভালেক্সো ইস্ট তো কোনো এনজাইম না, ইস্ট তো ছত্রাক। ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম এখানে কাজে লাগে। ঠিক আছে, তো যদিও এখানে ইস্ট লেখা আছে, তুমি একটু বইয়ের মধ্যে আপডেট করে এখানে লিখে রাখবা কি জাইমেজ, এটা কিন্তু পরীক্ষা আসে। ওকে, ফার্মেন্টেশনের মধ্যে কোন এনজাইম? জাইমেজ। এ হচ্ছে 1 নাম্বার পড়া। 2 নাম্বার পড়া, এখানে গ্লুকোজ থেকে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়। ঠিক আছে, শ্বেতসার বা স্টার্চের উৎসগুলো দেখো, আলু, গম, চাউল, যা অলরেডি তুমি কোষ রসায়নে পড়ছো, রাইট? যা অলরেডি তুমি কি কোষ রসায়নে পড়ছো। এবং দেখো বিশেষ কিছু তথ্য আছে, সত্য মিথ্যা প্রশ্ন আসলে কাজে লাগবে, যে গাজন ক্রিয়া খুবই ধীরগতি সম্পন্ন, দীর্ঘস্থায়ী। তাহলে ধীর বাট দীর্ঘস্থায়ী কোন তাপমাত্রায় হয়? নিম্ন তাপমাত্রায়। ওকে, এই হচ্ছে তোমার পড়াশোনা, আর কিছু লাগবে না। ওকে, কতিপয় বাণিজ্যিক অ্যালকোহলের সংযুক্ত ব্যবহার। এই যে বাণিজ্যিক অ্যালকোহলটা দেখতেছো, এইটা পরীক্ষার জন্য 5 স্টার, এবং এটার জন্য কিন্তু আমার আলাদা কন্টেন্টও আছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে আলাদা কন্টেন্ট আছে বুঝো তো। এখানে আমি ক্লাসে যা পড়াই দিচ্ছি, ক্লাস শেষে কন্টেন্ট থেকে আবার পড়ে নিবা। ঠিক আছে, ক্লাস শেষে কন্টেন্ট থেকে আবার পড়ে নিবা। খেয়াল করো, বাণিজ্যিক অ্যালকোহলগুলোর মধ্যে রেকটিফাইড স্পিরিট 5 স্টার দিবা, আমি যেভাবে দেখাচ্ছি ভাবে পড়বা। মিথিলেটেড স্পিরিট 5 স্টার, বাকিগুলো 3 স্টার। উপরে 2টা বেশি আসে, বাসার সম্ভাবনা বেশি। ওকে, প্যাচ লাগবে কোন জায়গায়? তুমি রেকটিফাইড স্পিরিটের সংকেতের মধ্যে ইথানলের একটা প্যাচ খাইতে পারো। পরীক্ষায় অপশনের মধ্যে যদি ইথানলের জায়গায় মিথানল লাগাই দেয় বা প্রোপানল লাগাই দেয়, তখন তুমি একটা প্যাচ খাইতে পারো। তো প্যাচ যাতে না খাও এই জন্য, প্যাচ যাতে না খাও এই জন্য মিলায়া পড়বা। প্যাচ যাতে না পাও এই জন্য মিলায়া পড়বা, যে রেকটিফাইড স্পিরিট বলুক বা মিথিলেটেড স্পিরিট বলুক, আমার এখানে মিথানল বা প্রোপানল কিছু আসবে না। যা আসবে সব কি ইথানল। মিথানল আসবে শুধুমাত্র উড স্পিরিটের মধ্যে। এই জিনিসটা মিলায় পড়তে পারলে তোমার একটা প্যারা শেষ হয়ে গেল। আমি কি বলতে পারলাম কিনা? দেখো, রেকটিফাইড স্পিরিটেও ইথানল বেশি, মিথিলেটেড স্পিরিটেও ইথানল বেশি, আবার পাওয়ার অ্যালকোহলও কি বিশুদ্ধ ইথানল, ঠিক না? প্রুফ স্পিরিটেও কি বিশুদ্ধ ইথানল। তাহলে একমাত্র আমাদের মিথানল কোন জায়গায়? উড স্পিরিটে। তাহলে এটা যদি তুমি মনে রাখতে পারো যে একমাত্র মিথানল উড স্পিরিটে, বাকিগুলো সব ইথানল হচ্ছে মেইন, তোমার একটা প্যারা শেষ হলো কিনা? আচ্ছা, এরপর তুমি প্যাচ খাবা পার্সেন্টেজে যে প্যাচটা খাবা, ম্যাক্সিমাম স্যাররা এই কাজটা করে। স্যারদের সাইকোলজি যে 95.6% তো মেইন, এটাকে চেঞ্জ করে 96.5% দেয়, এবং এই অপশনটার মধ্যে ম্যাক্সিমাম পোলাপান আটকে যায় যে আমি কি পড়ছিলাম, 95.6 পড়ছিলাম পরীক্ষার হল, বুঝোই তো। এখন তোমার কাছে সহজ লাগতেছে, বাট পরীক্ষার হল তো এত ইজি না। 95.6 পড়ছিলাম নাকি 96.5 পড়ছিলাম,
এই জন্য আমি সবসময় যে সাজেশনটা দিই, তুমি পড়বা হচ্ছে পানির পরিমাণ, তুমি পড়বা পানির পরিমাণ। পানি কত? পানি হচ্ছে 4 পানি হচ্ছে 4.4%। এখন তাহলে বলো 100 থেকে 4.4 বাদ দিলে কত থাকে? 100 থেকে 4.4 বাদ দিলে তো 95.6 থাকে, 96.5 তো আর না। ঠিক আছে, তাহলে আমাদের একটা পড়া গেল, একটা পড়া গেল। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? একটা পড়া ক্লিয়ার করতে পারলাম? সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম কিনা, সবাই একটু জানাও, মানে এটা মনে থাকবে কিনা। আচ্ছা, মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট মানে কি? এখানে মিথানল অবশ্যই থাকবে, বাট বেশি না, 95.6% ইথানল, দেখো দুইটা সেম, কিন্তু প্লাস বিষাক্ত 5 to 10% মিথানল ব্যবহার করা হয়। এটার পিছনে কাহিনী আছে, যারা লেবার, যারা হচ্ছে জাহাজে কাজ করে, তারা হচ্ছে তোমার এই অ্যালকোহলগুলো খায় ফেলে, এই জন্য সাথে বিষাক্ত অ্যালকোহল মিশায় দেয়, মিথানল মিশায় দেয়, যার ফলে কেউ যদি খায় তাহলে মরে যাবে। মাঝে মাঝে দেখবা যে টিভিতে বা পেপারে নিউজ আসে যে অমুক জায়গায় চোরাই মদ খেয়ে 20 জন মারা গেছে। কেন? কারণ ওই যে বার্নিশের জন্য বা শিল্প কোনো দ্রব্যের জন্য এই অ্যালকোহলগুলো বিদেশ থেকে তারা আনায়, কিন্তু যারা হচ্ছে জাহাজে কাজ করে বা ঘাটে কাজ করে তারা হচ্ছে তোমার অ্যালকোহলগুলো খায় ফেলে চুরি করে। তো যাতে না খাইতে পারে এর জন্য ব্যবস্থা যে 5 to 10% বিষাক্ত মিথানল ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এটা যে বিষাক্ত বোঝার জন্য দুর্গন্ধযুক্ত পিরিডিনও দিচ্ছে, তাও মানুষ খায়। বুঝতে পারছো? 3% বেনজিন এবং ন্যাপথার কথাটা মাথায় রাখবা, বেনজিন ন্যাপথালিন, এই হচ্ছে কাহিনী। পারবো ইনশাল্লাহ। পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল বিষয়টা আসলে কি? কোনো মুভিতে দেখছো কিনা যে ধরো বাইকের বা গাড়ির হচ্ছে ফুয়েল শেষ, অ্যালকোহলের বোতল ছিল বা মদের বোতল ছিল, সেটা হচ্ছে ঢেলে দিলে দেখবা গাড়িটিকে ভুম 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 চলতেছে। এখন বলতে পারো ভাইয়া তাহলে গাড়িতে কেন অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে না, পেট্রোল কেন ব্যবহার করে? কারণ পেট্রোলের বা ডিজেলের দাম হচ্ছে তোমার 115 টাকা লিটার, আর এই অ্যালকোহলের দাম হচ্ছে তোমার 1000 টাকা, বা মদের বোতল তো বুঝছোই কেমন এক্সপেন্সিভ, এই জন্য আর কি গাড়িতে ব্যবহার করে না। ঠিক আছে, তবে ব্যবহার করলে কিন্তু চলবে। এই যে পাওয়ার অ্যালকোহল দেখতেছো, এখানে বিশুদ্ধ ইথানল থাকে, বেনজিন থাকে এবং পেট্রোল থাকে। এই যে পেট্রোল দেখতেছো, এটা কি কাজ? এটা হচ্ছে তোমার তাপ শক্তি উৎপাদনের কাজ করে। তো বললাম যে গাড়ি চালানোর মধ্যে অ্যালকোহল দিলে কিন্তু কাজ করে। আচ্ছা, প্রুফ স্পিরিট। প্রুফ স্পিরিটের মধ্যে সেম আগের কথা, ইথানল 57.1%, কিন্তু পানির পরিমাণে তুমি মনে রাখবা, তাহলে ভুল যাবে না, 43-এর কাছাকাছি। ঠিক আছে, এই প্রুফ স্পিরিট, প্রুফ করা যে তুমি ভালো, এটার প্রুফ দাও, তাই না? তার মানে আমদানিকৃত অ্যালকোহলগুলোর শক্তি ঠিক আছে কিনা, বিদেশ থেকে আনছে এত কষ্ট করে, এটা চলবে কিনা, শক্তিমাত্রা ঠিক আছে কিনা, সেই প্রুফ করে হচ্ছে এই প্রুফ স্পিরিট। আর এই যে উড স্পিরিট হচ্ছে কাঠের অন্তর্ধূমপাতনে। ঠিক আছে, কাঠের অন্তর্ধূমপাতনে তোমার হচ্ছে 98% মিথানল আর হচ্ছে 1 থেকে 2% এসিটোন। এবং এই এসিটোনের নিচে লিখে রাখো সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখান থেকে পড়াশোনা। আশা করি সবার ক্লিয়ার, এখান থেকে প্রশ্ন আসলে ভুল করবা না। নেক্সট, অ্যালকোহলের ভৌত ধর্ম। তো এটা আসলে আহামরি কিছু না, কিছু এক্সট্রা ইনফো বিভিন্ন বই টই মিলাই নিয়ে লেখা হয়েছে, এখান থেকে যে প্রশ্ন আসবে তারও গ্যারান্টি নাই। ঠিক আছে, তবে আমরা নিয়ে আসছি যেহেতু ক্রমর কিছু প্যাচ আসছে। খেয়াল করো, অ্যালকোহলের যে ভৌত ধর্ম, অ্যালকোহলের যে ভৌত ধর্ম, এখানে পানিতে অ্যালকোহলের দ্রবণীয়তার কিছু ক্রম দিচ্ছে। দেখো তো কয় ডিগ্রি আগে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি, তো আমরা একটা কথা বলছিলাম যে 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া দেয়, 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া দেয়। তো পানির সাথে তারা দ্রুত বিক্রিয়া করে কি করবে? দ্রবণীয় হবে। তাহলে একটা জিনিস বুঝলাম। এরপর দেখো অ্যালকোহলের প্রতিস্থাপনের বিক্রিয়া ক্রম, সেম বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম। অ্যালকোহল সমূহের স্ফুটনাঙ্ক ও ঘনত্ব বৃদ্ধির ক্রম। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা কি স্ফুটনাঙ্ক ঘনত্ব আলাদা করে মনে রাখবা। বিক্রিয়ার মধ্যে 3 ডিগ্রি আগে আর বাকিগুলোর মধ্যে 1 ডিগ্রি আগে, শেষ। কোনো বিক্রিয়া বোঝালে, যেমন দ্রবণীয় তো বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া, আবার প্রতিস্থাপন তো একটা বিক্রিয়া, তাহলে বিক্রিয়া বোঝালে তখন হচ্ছে আমাদের 3 ডিগ্রি। আর নর্মালি তোমার যদি অম্ল ধর্ম বোঝায়, স্ফুটনাঙ্ক ঘনত্ব বোঝায়, তখন হচ্ছে কি 1 ডিগ্রি। তো আমরা জানি যে অ্যালকোহলগুলো মূলত নিরপেক্ষ, তাই না? অ্যালকোহলগুলা নিরপেক্ষ, তবে বিক্রিয়া ভেদে অ্যালকোহলগুলা অ্যাসিড ক্ষার দুইটা হিসেবেই কাজ করতে পারে। তবে নর্মালি তুই মাথায় রাখবে অ্যালকোহলগুলা নিরপেক্ষ। বিভিন্ন প্রশ্ন আনসার করার ক্ষেত্রে তুই মাথায় রাখবা অ্যালকোহলগুলা নিরপেক্ষ। আর ফেনল হচ্ছে অম্লীয়,
ফেনল হচ্ছে অম্লীয়। বিভিন্ন প্রশ্ন আনসার করার ক্ষেত্রে তুমি মনে রাখবা, ঠিক আছে? ভাইয়া স্ক্রিন কি ঝাপসা নাকি আমি দেখতেছি ঝাপসা? আমার স্ক্রিন ঠিক আছে, তোমার এখানে হয়তো নেট প্রবলেম। আমার এখানে সব কিছু ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে না? আমার এখানে সব কিছু দেখি তো, আমার ফোনটা দেখি। হ্যাঁ, আমার এখানে সব কিছু ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তোমার এখানে হয়তো নেট প্রবলেম, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। এখানে 3টা পড়া আছে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির মধ্যে মোটামুটি 3টা পড়া আছে, কিন্তু 3টা তোমাকে জানতে হয় না। তোমার জন্য হচ্ছে 1 নাম্বারটা 5 স্টার, তোমার জন্য 1 নাম্বারটা 5 স্টার। কবির স্যারের বইয়ের তথ্য এগুলো। লুকাস বিকারক, অবশ্যই নাম শুনছো। লুকাস বিকারকের সংকেতটা পরীক্ষার জন্য আসে যে গাঢ় HCl প্লাস অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। দুইটার মধ্যে সিএল আছে, যেখানেও সিএল আছে, এখানেও সিএল আছে, এখানেও সিএল আছে, জাস্ট এখানে হচ্ছে HCl, এখানে জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা, লুকাস বিকারকের সংকেত চিনলাম। এখন দেখো, লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল ভিন্ন ভিন্ন আচরণ করে। এর মাধ্যমে আমরা পার্থক্য করতে পারবো যে কোনো একটা জায়গায় বা কোনো একটা জিনিস দেওয়া হয়েছে, সেখানে 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে না 3 ডিগ্রি আছে, ঠিক আছে? আমাকে একটু বলো, লুকাস কয় অক্ষর? লুকাস কত অক্ষর? লুকাস হচ্ছে 3 অক্ষর। যেহেতু লুকাস 3 অক্ষর, এটা একটা ট্রিক যে 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া দিবে, সাথে সাথেই বিক্রিয়া দিবে। আরও একটা ট্রিক আছে যে 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু ফাস্ট বিক্রিয়া করে। 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে, একদম ক্লাসের শুরুতেই বলে নিয়েছি, 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ফাস্ট বিক্রিয়া করে, তাই না? তাই সাথে সাথে বিক্রিয়া করে। 2 ডিগ্রি একটু স্লো, আর 1 ডিগ্রি তো কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করেই না। তুমি তাপমাত্রা বাড়াইলে তারপর সে হচ্ছে আস্তে আস্তে বিক্রিয়া দেওয়া শুরু করবে। কক্ষ তাপমাত্রায় নর্মালি সে কোনো বিক্রিয়া করবে না। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। অ্যালকোহলের জারণ করলে কি তৈরি হয় মনে আছে? অ্যালডিহাইড এবং পরে অ্যাসিড। এই জিনিসটা লিখছে যে 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি জারণ করো, তাহলে প্রথমে অ্যালডিহাইড হবে, পরে অ্যাসিড হবে। এই জিনিসটা পড়াইছি কিনা? এই জিনিসটা ডান কিনা বলো? এই জিনিসটা ডান। এবং একটু আগে আমি বলতেছিলাম যে যদি আমরা কিটোনের মধ্যে বিজারণ করি, এটা কি করতেছি আমরা? এটা কিন্তু বিজারণ। এই জিনিসটা কিন্তু পুরোটা বিজারণ। যদি আমরা কিটোনের মধ্যে বিজারণ করি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে উল্টা করে বলতে পারি না যে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কিটোন তৈরি হয়? উল্টা করে বলা যায় কিনা? কিটোনের বিজারণ করলে যদি 2 ডিগ্রি অ্যালকোহল আসে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কি কিটোন তৈরি হবে না? হবে কিনা? রাইট? বুঝতে পারছো কাহিনী? ওকে। আর 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড দ্রবণে প্রথমে কিটোন ও পরে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড দ্রবণ লাগবে আর কি, এটা গুরুত্বপূর্ণ না। 1 আর 2 বুঝছো কিনা এটাই হচ্ছে ম্যাটার করে। এবং ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে বিজারণ। ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে বিজারণ, ঠিক আছে? একটু খেয়াল করো সবাই। ডিহাইড্রোজিনেশন, তো এই যে হাইড্রোজেন যে অপসারণ করতেছি আমরা, হাইড্রোজেন যে অপসারণ করতেছি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো হচ্ছে কিটোন। ডিহাইড্রোজেনেশন না, সরি বিজারণ না, হাইড্রোজেন অপসারণ। ডিহাইড্রোজেনেশন মানে বুঝো, ডি মানে নাই বা অপসারণ। হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন। এটা আমি বুঝাই যে ডিহাইড্রোজেনেশনের সাথে জারণের কি সম্পর্ক আর বিজারণের কি সম্পর্ক। আমরা আগেই বলছিলাম যে জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, যা কিনা পরিমাণগত রসায়নের পড়া, কিন্তু এই লেকচারে আমাদের ইলেকট্রনের কোনো কাজে আসবে না। জারণ মানে মাথায় রাখতে হবে অক্সিজেন যোগ করা। বলো এটা পড়াইছিলাম কিনা? এবং আরেকটা কথা বলছিলাম যে বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা। উল্টা করে যদি বলি, হাইড্রোজেন বিয়োগ করা মানে হচ্ছে জারণ, আবার অক্সিজেন বিয়োগ করা মানে হচ্ছে বিজারণ। এই জিনিসটা পড়াইছিলাম কিনা? সবাই আমার একটু কনফার্ম করে জিনিসটা পড়াইছিলাম কিনা? যে জারণ মানে অক্সিজেন যোগ, বিজারণ মানে হাইড্রোজেন যোগ। এটা তো যোগের কথা বলছি। যদি বিজারণের কথা বলি, তাহলে বিয়োগের কথা বলি, তখন হচ্ছে জারণ মানে হাইড্রোজেনের বিয়োগ, বিজারণ মানে অক্সিজেনের বিয়োগ। রাইট? পড়াইছি।
এই জিনিসটাই এখানে লিখছে যে ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন নাই, মানে এইটাও জারণ। আমি ভুলে বিজারণ লিখে ফেলছিলাম, এইটাও জারণ। এটা যেই কথা, এটা কি কথা, এটা যেই কথা, এটা কি কথা। 1 ডিগ্রি অ্যালকোহল বা অ্যালকোহলকে জারণ করলে কি হয়? অ্যালডিহাইড হয়। আবার 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? কিটোন হয়। তাহলে এটা যেই কথা, এটা একই কথা। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? যদি তুমি এই জিনিস বুঝে থাকো তাহলে ওইটা তোমার জন্য কিছু না, যে অক্সিজেন যোগ মানে জারণ, তাহলে হাইড্রোজেন বিয়োগ মানে জারণ। আবার হাইড্রোজেন যোগ মানে বিজারণ, তার মানে অক্সিজেন বিয়োগ মানে বিজারণ। ক্লিয়ার হলে, এই চার্ট যদি তোমার জন্য ক্লিয়ার হয় তাহলে ওকে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল লুকাস বিকারক। এটা জারণ, ভুলে প্রথমে বিজারণ লিখছিলাম, জারণ, এটা ক্লিয়ার কিনা। এই জিনিসটা ক্লিয়ার থাকলে আশা করি শেষ। এখন হচ্ছে অ্যালকোহলীয় যে OH মূলক আছে, আমরা তো তখন 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মধ্যে পার্থক্য করছি। আমরা তখন পার্থক্য করছি অ্যালকোহলের মধ্যে যেগুলা। এখন মনে করো অ্যালকোহলের সাথে তোমাকে ইথার মিশিয়ে দিল, তখন তো আর তুমি পার্থক্য করতে পারবে না, তাই না? আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, মানে তুমি অলরেডি জানো এটা অ্যালকোহল, বাট কত ডিগ্রি অ্যালকোহল তুমি জানো না। সেটার জন্য হচ্ছে আগের পরীক্ষা। লুকাস বিকারক পরীক্ষা কাদের জন্য? তুমি অলরেডি জানো যে আমার পাত্রের মধ্যে অ্যালকোহল আছে, এখন আমি জানতে চাই 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, বাট পাত্রের মধ্যে কি আছে তুমি জানো না। অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, ইথার আছে, কি জানো না। তখন হচ্ছে কি এই পরীক্ষা, যে অ্যালকোহলীয় যে OH, অ্যালকোহলীয় OH মূলক শনাক্তকরণ পরীক্ষা। 1 নাম্বার ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, সোডিয়াম সহ পরীক্ষা, একদম সরাসরি অপশন এভাবে থাকবে যে সোডিয়াম সহ পরীক্ষা। এই যে অ্যালকোহলের সাথে তুমি যখন সোডিয়ামের বিক্রিয়া দিবা, সোডিয়াম কি করবে? সোডিয়াম কি করবে? যে হাইড্রোজেন গ্যাস নির্গত হতে সাহায্য করবে। তো এই যে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের কাজ কি? হাইড্রোজেন গ্যাস হচ্ছে তোমার, যদি তুমি কোনো দেশলাই কাঠি দাও তখন সেটা হচ্ছে জ্বলে উঠবে। বুঝতে পারছো কিনা? হাইড্রোজেন গ্যাসটা কি জ্বলে উঠবে। তাহলে এই জ্বলে ওঠা থেকে বুঝতে পারবে এখানে কি ছিল, অ্যালকোহল ছিল, তখন তুমি সোডিয়াম দিবা। আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে PCl5 পরীক্ষা। PCl5 এর মধ্যে যখন পরীক্ষা দিবা, এই PCl5 তখন অ্যামোনিয়ার সামনে ধরলে একটা Cl বের হয়ে যায়, একটা Cl বের হয়ে যায়, তখন অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। ঠিক আছে, আমি একটু বিষয়টা দেখাই, খুবই ইজি। মনে করো এটা অ্যালকোহল CH3 CH2OH, এটা একটা অ্যালকোহল, রাইট? তো তুমি কি করবা? এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন অবশ্যই আলাদা করবা। এর সাথে তুমি কার বিক্রিয়া দিছো? PCl5। PCl5 কে আলাদা করো, PCl5 কে আলাদা করো। PCl3 প্লাস হচ্ছে Cl প্লাস হচ্ছে Cl। তো এখানে কি হয়? এই যে Cl দেখতেছো, ক্লোরিন তো আলাদা হয়েছে। PCl5 এর মধ্যে কি PCl3 Cl। এই Cl যেটা কি করবে, এই অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়া গ্লাস ধরলে তার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা হাইড্রোজেন আসবে এখান থেকে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া তৈরি করবে। এবং এই জিনিসটা তোমরা আগেও পড়ছো। কোথায় পড়ছো আমি যদি মনে করাই দিই, এরকম একটা পাত্র ছিল, এই পাত্রের এক পাশে এই Cl গ্যাস, এখানে তুলা, এই পাশে অ্যামোনিয়া গ্যাস। তো যেহেতু দুইটাই গ্যাস, তো দুইটা কি ব্যাপিত হবে, দুইটা কি ব্যাপিত হবে। তারপর হচ্ছে মাঝখানে কত দূরে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, মনে আছে কিনা? এই Cl সিক্ত তুলা, অ্যামোনিয়া সিক্ত তুলা, কত দূরে মিলিত হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সাদা ধোঁয়া, মনে পড়তেছে কিনা? তাহলে এইটা হচ্ছে সেই এটা হচ্ছে সেটার মতো, যে তুমি যখন এই PCl5 দিবা তখন কিসের মাধ্যমে বুঝবা? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া থাকলে কি ছিল এখানে? প্রশ্ন হচ্ছে ছিলটা কি, মানে PCl5 দিলে যদি সাদা ধোঁয়া তৈরি হয় তখন কি ছিল? উত্তর হচ্ছে অ্যালকোহল। এই হচ্ছে প্রশ্ন। আশা করি বুঝাতে পারছি এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝাতে পারছি কিনা সব একটু জানো। Clটা কোত্থেকে আসলো, হাইড্রোজেনটা কোত্থেকে আসলো, আশা করি ক্লিয়ার। ওকে, এই যে অ্যাস্টার পরীক্ষা, অ্যাস্টার আমরা জানি কি সুগন্ধের জন্য দায়ী। তাহলে অ্যাস্টারের ফলে কি পাওয়া যাবে? পাকা ফলের ঘ্রাণ পাওয়া যাবে। যদি প্রশ্ন আসে অ্যাস্টার পরীক্ষায়, অ্যালকোহলের শনাক্তকরণে অ্যাস্টার পরীক্ষায় কিভাবে শনাক্ত করা হয় পাকা ফলের ঘ্রাণ, লেস ইম্পর্টেন্ট, আসার মতো না। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, 4 নাম্বার এবং 5 নাম্বার পরীক্ষা আসার মতো। 6 নাম্বারও লাগবে না, 4 এবং 5 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 4 এবং 5 এর স্পেশালিটি কি খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো। আয়োডম ফ্লোরোফর্ম পরীক্ষা দ্বারা ইথানল শনাক্ত করা হয়, আর স্যালিসাইলিক অ্যাসিড দ্বারা মিথানল শনাক্ত করা হয়। আবারও বলতেছি,
আয়োডোফর্ম পরীক্ষার দ্বারা ইথানল পরীক্ষা শনাক্তকরণ করা হয়। আর আমি এটা বলতাম যে সালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, সেলিসাইলিক না পরে আমি বলতাম যে সালিসাইলিক অ্যাসিড, আমার শালি নাই, সমস্যা নেই, সালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মিথানল শনাক্তকরণ, ঠিক আছে। তো আয়োডোফর্ম পরীক্ষা সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে আমাদের, আয়োডোফর্ম পরীক্ষা সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে, যেহেতু এটা নিয়ে কথাবার্তা আসছে, রাইট। হ্যাঁ, পরিবেশ রসায়নে এরকম ম্যাথ ছিল। এই যে আয়োডোফর্ম পরীক্ষা, সব একটু খেয়াল করো, CH3CO মূলক যুক্ত কার্বনিল যৌগ, CH3CO মূলক যুক্ত কার্বনিল যৌগ এই বিক্রিয়াটা দেয়, 1 নাম্বার পড়া। 2 নাম্বার পড়া হচ্ছে যদি কোনো অ্যালকোহল জারিত হয়ে এরকম মূলক তৈরি করে CH3CO, সেটাও বিক্রিয়া দেবে। তাহলে এরকম অ্যালকোহল আছে? হ্যাঁ আছে, আমাদের যে ইথানল দেখো CH3CH2OH, CH3CH2OH, তাহলে আমাদের কি লাগবে হচ্ছে CH3CO। জারিত হওয়া মানে কি? হাইড্রোজেন বের হয়ে যাওয়া। সবার কি মনে আছে জারিত হওয়া মানে কি? হাইড্রোজেন বের হয়ে যাওয়া, অক্সিজেন ঢোকা। তাহলে এই যে হাইড্রোজেন যদি এখান থেকে বের হয়ে যায়, কি পড়ে থাকে? CH3CO পড়ে থাকে কিনা? এই হাইড্রোজেনগুলো যদি বের হয়ে যায়, CH3CO পড়ে থাকে কিনা? তাহলে বুঝতে পারছো বিষয়টা? আমি যে কথাটা বললাম যে কোনো অ্যালকোহল যদি জারণের পর CH3CO মূলক যুক্ত কার্বনিল যৌগ সৃষ্টি করে, তার নাম কি হবে? সেটা কোন বিক্রিয়া দিবে? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এইখান থেকে কিভাবে এখানে আসলো বুঝছো কিনা? জারণ হয়েছে, হাইড্রোজেন বের হয়ে গেছে। জারণ মানে অক্সিজেন যোগ অথবা হাইড্রোজেন বিয়োগ। তাহলে কোনো একটা অ্যালকোহল জারণের পর যদি এই মূলকটা তার মধ্যে থাকে, সেও কি করবে? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। আর যে সকল কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড অথবা কিটোন যাদের মধ্যে এটা আছে, তারও কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। বুঝতে পারছো? প্রোপানল 2টা একটু দেখি, সবাই একটু প্রোপানল 2 এর দিকে মনোযোগ দেই। CH3 CH2 CH3, মাথার মধ্যে OH, এটা হচ্ছে প্রোপানল 2। এখান থেকে মনে করো এই হাইড্রোজেনটা বের হয়ে গেল, ঠিক আছে। তো দেখো তো এখানে দেখো CO মূলকটা আছে কিনা? আছে CO মূলক, CH3CO মূলকটা আছে তো। তার মানে এটাও বিক্রিয়া দিবে কিনা? CH3CO, দেখো CH3CO, এই হচ্ছে তোমার কাহিনী। পারবো কিনা? বিক্রিয়া কারা দিবে না? অনেকেই আছে যাদের মধ্যে CH3CO আছে, বাট এই বিক্রিয়া দিবে না। কেন? কারণ তারা অ্যালডিহাইড কিটোন না, মানে কার্বনিল যৌগ না, অথবা অ্যালকোহল না। খেয়াল করো সবাই একটু এই জায়গাটা মনোযোগ দাও। অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করতো আগে যে ভাইয়া এই যৌগের মধ্যে তো CH3CO আছে, তাহলে এখনো বিক্রিয়া দিবে না, এটা কি অ্যালডিহাইড কিটোন? এ তো এসিটাইল ক্লোরাইড। এটা কি? এটা তো অ্যামাইড। CH3CO তো এটা অ্যামাইড, এটা তো অ্যাসিড। CH3COOH এটা তো অ্যাসিড। CH3COOH এটার মধ্যে তো CH3CO আছে কিনা? CH3COOH, এখানেও তো CH3CO আছে, বাট বিক্রিয়া দিবে না। কেন দিবে না? কারণ সে অ্যাসিড। হয় অ্যালডিহাইড কিটোন হইতে হবে, কার্বনিল যৌগ হইতে হবে, আর না হয় জারণযোগ্য অ্যালকোহল হইতে হবে। এই হচ্ছে কাহিনী। আমি কি বুঝাতে পারছি যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা দিবে? এই আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে আমি চাইলে ইথানল আর মিথানলের মধ্যে পার্থক্য করতে পারবো। কারণ মিথানল কিন্তু এই বিক্রিয়া দিবে না, কারণ কি? মিথানলের সংকেত কি? একটা কার্বন না, CH3OH, তার মধ্যে CH3CO নাই, তাই সে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। বুঝতে পারছো? বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আয়োডোফর্ম বলো বা হ্যালোফর্ম বলো, যেটাই বলো, সে হচ্ছে এই ধরনের বিক্রিয়া দিবে না। ঠিক আছে, ক্লিয়ার? আর যেটা সালিসাইলিক অ্যাসিড, এই সালি হচ্ছে মিথাইল স্যালিসাইড, যেটা সালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার এইখান থেকে পড়া। এটা হচ্ছে সামারি, সেম এই পড়াটাই হচ্ছে এখানে আছে।
অ্যালকোহল শনাক্তকরণে আমরা, এটা হচ্ছে সামারি, ঠিক আছে, আগে যা পড়ছি না, এটা হচ্ছে তার সামারি। দেখো অ্যালকোহল সোডিয়াম ধাতু সহ PCl5 সহ, সোডিয়াম ধাতু সহ হাইড্রোজেন গ্যাস PCl5 সহ, এই যে দেখো সাদা ঘন ধোঁয়া। মিথানল হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, আর ইথানল হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা, ঠিক আছে। কেন? কারণ এখানে CH3CO মূলক আছে, মিথানল এই পরীক্ষা দেয় না। তাহলে ক্লিয়ার? অ্যালকোহল শনাক্তকরণের বিষয়টা ক্লিয়ার? ওকে, সবাই বুঝছো আশা করি। ওকে ওকে, এই পড়াগুলো শেষ। এখন আমরা তাহলে ইথারে আসতে পারি, তাই না? আমরা তাহলে ইথারে আসতে পারি। অ্যালকোহলের পড়া শেষ, বিদায় অ্যালকোহল, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। ইথার খেয়াল করো, ইথার দেখতে কেমন? অ্যালকোহলের বোন বলছিলাম ইথার, তাই না, যে CH3OCH3, এটা ইথার, বাট CH3CH2OH এটা কিন্তু অ্যালকোহল। তাহলে এই যে বিষয়টা, কাহিনীটা দেখো, কাহিনীটা খেয়াল করো। এখানে সংকেত কি? C2H6O, এখানে সংকেত কিন্তু C2H6O। তো এই দুইটা পরস্পরে কি সমাণু? কার্যকরীমূলক সমাণু। আশা করি মনে আছে, কার্যকরীমূলক সমাণু। তো এই যে ইথারের নামকরণের ক্ষেত্রে মিথক্সি মিথেন, ইথক্সি ইথেন, এরকম অক্সি দ্বারা নামকরণ করা হয়, ঠিক আছে। নামকরণের মধ্যে আলাদা ক্লাস দিছি তোমাদের, এবং দু একজন রিকোয়েস্ট করছো যে নামকরণে একটা লেকচার লাইভে নেওয়ার জন্য, তো আমি চেষ্টা করবো লাইভে নেওয়ার জন্য, সমস্যা নেই। দেখো ইউপেক পদ্ধতিতে ইথারকে অ্যালকক্সি অ্যালকেন, মিথক্সি মিথেন, ইথক্সি ইথেন এরকম নামকরণ করা হয়। এবং এখানে দেখো কার্যকরীমূলকটা হচ্ছে COC, অলরেডি দেখাইছি, এই যে COC। এবং দেখো কার্যকরীমূলক পুরোটা হচ্ছে একক বন্ধন, পুরোটা একক বন্ধন, তার মানে sp3 সংকরায়িত। sp3 আমরা জানি বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, এখানে হাফ ডিগ্রি বেড়ে 110 ডিগ্রি হয়, এটা আর থাকবা, হাফ ডিগ্রি বেড়ে 110 ডিগ্রি। এটা পানি অপেক্ষা হালকা, নেগেটিভ বৈশিষ্ট্য, নিষ্ক্রিয় নেগেটিভ বৈশিষ্ট্য। তাহলে এই দুইটা তার হচ্ছে নেগেটিভ বৈশিষ্ট্য, পানি অপেক্ষা হালকা এবং নিষ্ক্রিয়। তবে একটা জিনিস হচ্ছে সুদৃঢ়, সেটা হচ্ছে ইথারীয় বন্ধন সুদৃঢ় হয়। সুদৃঢ় মানে কি, সে খুব বেশি বিক্রিয়া কিন্তু কারোর সাথে দিবে না। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মানে বুঝছো, সে কারোর সাথে বিক্রিয়া করে না। কেন করে না? কারণ সে খুবই দৃঢ় ব্যক্তি, বুঝতে পারছো কিনা, এরকম। আর ইথারকে সংরক্ষণের জন্য বাদামি বা কালো বর্ণের বোতলে সংরক্ষণ করা হয়, নাহলে হচ্ছে তোমার বায়ুর যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে ইথারটা নষ্ট হয়ে যেতে পারে, পারক্সাইড তৈরি করতে পারে, ঠিক আছে। তো এই জন্য মাথায় রাখবা যে বাদামি বা কালো বর্ণের বোতলে সংরক্ষণ করা হয়, নাহলে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যেতে পারে, পারক্সাইড তৈরি করতে পারে, ঠিক আছে। ইথারের সাধারণ প্রস্তুতি, এখানে যে প্রস্তুতিগুলো লিখছি এগুলো এনাফ, এর বাইরে আরও অনেক কিছু আছে, বিক্রিয়া টিক্রিয়া আছে, বাট আমি পড়া হচ্ছে শর্ট করে নিয়ে আসছি তোমাদের জন্য। ইথারের পড়াগুলো শর্ট করে নিয়ে আসছি যাতে আমার নোটটা পড়লেই পড়া ক্লিয়ার হয়ে যায়। তুমি যদি অর্গানিক পড়তে চাও অনেক কিছু পড়তে পারবা, আসলে তুমি অনেক কিছু পড়তে পারবা, কিন্তু ওইগুলো ইঞ্জিনিয়ারিং লেভেলে বা ভার্সিটি লেভেলে। মেডিকেলের জন্য আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এনাফ ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, উইলিয়ামসন বিক্রিয়ায় কি তৈরি হয়? এই ইথারটা তোমাকে পরীক্ষায় দিবে না ইচ্ছা করে, ঠিক আছে, কারণ নামের মধ্যে ইথার আছে, তোমাকে তো জিজ্ঞেস করবে না যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতিতে কি তৈরি হয়, এরকম তা বলবে না। সরাসরি বলবে যে উইলিয়ামসন বিক্রিয়া কি তৈরি হয়। কি প্রশ্ন করবে বাচ্চারা? উইলিয়ামসন বিক্রিয়া কি তৈরি হয়। তো এই জিনিসটা তুমি যদি মুখস্থ রাখতে পারো যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, কি মুখস্থ রাখবা? যদি মুখস্থ রাখতে পারো যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, তাহলে অটোমেটিক পড়া শেষ, একটা পড়া গেল। বিক্রিয়াটা কেমনে হয় দেখো, এই যে RONA, এখান থেকে এই যে সোডিয়াম দেখতেছো, সোডিয়াম সবসময় কি করে? হ্যালোজেনকে চুরি করে। তোমরা উডস বিক্রিয়ার মধ্যেও দেখছো সোডিয়াম কি করছিল, হ্যালোজেনগুলো চুরি করছে, অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনকে চুরি করছিল। উডস বিক্রিয়া মনে আছে কিনা? এই উডস বিক্রিয়া মনে আছে? 2টা অ্যালকাইল হ্যালাইড দিলাম প্লাস 2টা সোডিয়াম দিলাম, শুষ্ক ইথার মনে আছে? শুষ্ক ইথারের কথা। এই 2টা সোডিয়াম কি করলো? 2টা হ্যালোজেনকে নিয়ে পলাই গেল, 2টা সোডিয়াম ক্লোরাইড, আর ওই যে অবশিষ্ট পড়ে আছে 2টা CH3, এর একসাথে জোড়া লেগে CH3 বন্ড CH3 একটা অ্যালকেন তৈরি করে ফেললো। তাহলে উডস বিক্রিয়া আমরা কি পেয়ে গেলাম? অ্যালকেন পেয়ে গেলাম। ওই রকম কাহিনী। সোডিয়াম কি করছে? X নিয়ে পালাই গেছে। তাহলে এই যে RO, এখানে RO, এখানে আর মিলে হয়ে গেল ইথার, অ্যালকোহল প্রভাবক এখানে, ঠিক আছে।
এই হচ্ছে তোমার কাহিনী। অ্যালকোহল থেকেও চাইলে আমরা ইথার প্রস্তুত করতে পারি, ঠিক আছে, ভাই বোন যে বিক্রিয়া, ঠিক আছে। অ্যালকোহল থেকে আমরা চাইলেও ইথার প্রস্তুত করতে পারি। এই ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা লাগবে। এই প্রভাবটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন কেমন হবে ভাইয়া? প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নে টাইপ খেয়াল করো। এইটা উঠায় দিবে প্রশ্নে, এইটা উঠায় দিবে প্রশ্নে, এবং জিজ্ঞেস করবে এইখান থেকে এইটা থেকে এইটা প্রস্তুত করতে বিক্রিয়কের নাম কি, এটা থেকে এটা প্রস্তুত করতে বিক্রিয়কের নাম কি? উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বা প্রভাবক কাকে লাগবে? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এবং একটা সুন্দর পড়া আছে এখানে যে 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ইথার তৈরি হয়, আর 3 ডিগ্রি অ্যালকোহল থেকে পর্যন্ত অ্যালকিন তৈরি হয়। তো এটা দেখতে পাচ্ছ 1 ডিগ্রি, তাই এখানে ইথার তৈরি হয়েছে। এত ডিপ পড়াশোনা মেডিকেল লাগবে না। তুমি এটা বুঝছো কিনা যে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এখানে হচ্ছে 2টা অংশ যোগ হয়ে যাবে, CH3O, আর তো CH3 এর পাশে চলে গেলে দেখো CH3CH2 ও CH2CH3 মানে ইথার, COC, ক্লিয়ার। আর গ্রিগনান বিকারক থেকে যদি আমরা হ্যালোজেনেটেড ইথারের বিক্রিয়া দেই, হ্যালোজেনেটেড মানে কি বুঝছো? হ্যালোজেন যুক্ত, তখন সেখান থেকে হ্যালোজেন বের হয়ে যাবে, ইথার তৈরি হবে। এটা আমাদের গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট। উপরে 2টা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। আচ্ছা, অ্যালকোহল ও ইথারের পার্থক্য। আমরা বলতেছিলাম যে অ্যালকোহল ইথার হচ্ছে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তারা পরস্পরের কার্যকরী মূলক, তো তাদের মধ্যে অবশ্যই পার্থক্যটা পড়া উচিত আমাদের, তো বোঝার জন্য পড়া উচিত, তাই না? সবাই একটু খেয়াল করো, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল হচ্ছে উভধর্মী পদার্থ, মানে সে মাঝে মাঝে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, আর মাঝে মাঝে সে ক্ষার হিসেবে কাজ করতে পারে। কিন্তু আমরা যখন প্রবলেম সলভ করবো তখন জানবো যে অ্যালকোহল আসলে কি? নিরপেক্ষ। অ্যালকোহল আসলে কি? নিরপেক্ষ। আর ইথার হচ্ছে লুইস ক্ষারক, ইথার লুইস ক্ষারক হিসেবে কাজ করে। সোডিয়াম, ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া, আমরা জানি অ্যালকোহল শনাক্তকরণে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, বা হাইড্রোজেন গ্যাস হচ্ছে জ্বলে ওঠে, তাই না, হাইড্রোজেন গ্যাস। কিন্তু ইথার এরকম কোনো বিক্রিয়া করেন না, তাই এই সোডিয়াম দ্বারা শুধুমাত্র তুমি অ্যালকোহলকে শনাক্তকরণ করতে পারবা, ইথারকে পারবা না। বুঝতে পারছো কিনা? এই যে জারণ, অ্যালকোহলের জারণ করলে প্রথমে অ্যালডিহাইড, তারপর অ্যাসিড, পড়াইছি কিনা? এই সিরিয়ালটা পড়াইছি কিনা? কিন্তু আমাদের ইথার সহজে কোনো বিক্রিয়া দেয় না, সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। লুকাস বিকারকের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে, আমরা জানি অ্যালকোহল বিক্রিয়া করে লুকাস বিকারকের সাথে, এই যে জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, গাঢ়টা খেয়াল রাখবা। কিন্তু লুইস ক্ষারক কোনো বিক্রিয়া বা হচ্ছে ইথার কোনো বিক্রিয়া দিবে না। PCl5 সহ পরীক্ষা HCl গ্যাস তৈরি হয়, ঠিক কিনা, অ্যালকোহলে, যদি ইথারে উৎপন্ন হয় না। তাহলে আমরা চাইলে অ্যালকোহল ও ইথারের পার্থক্যকরণে এই PCl5টা ব্যবহার করতে পারি। এটা পরীক্ষা আসে যে অ্যালকোহল ও ইথারের পার্থক্যকরণে কোনটি ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে PCl5, যেহেতু এটা HCl গ্যাস তৈরি করে, কিন্তু এটা তৈরি করে না। ওইটার ওই HCl গ্যাসকে দেখে বোঝা যায় যে এখানে অ্যালকোহল ছিল, ইথার ছিল না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলে আমাদের অ্যালকোহল এবং ইথার পড়া শেষ। ঠিক আছে, অ্যালকোহল এবং ইথার পড়া শেষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যামিন থেকে আমাদের পড়াশোনা। অ্যামিনে পড়াশোনা একদম কম, একদম কম। জাস্ট তোমার একটু বুদ্ধি করে পড়তে হবে। কেমনে বুদ্ধি করে পড়তে হবে দেখো তো, এই জিনিসগুলো পড়া হয়েছে কিনা। অ্যামিনের প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন চিনবো কিনা? চিনবো। মিথাইল অ্যামিন মানে কি? একটা CH3। ডাইমিথাইল মানে কি? দুইটা CH3। তাহলে বলছিলাম নাইট্রোজেনের সাথে যে কয়টা প্রতিস্থাপক সে কত ডিগ্রি। যদি আমরা বলি ট্রাই, তে 3টা প্রতিস্থাপক, তার মানে 3 ডিগ্রি। এই পড়াগুলো শেষ। এইটা দেখো, অ্যালিফেটিক অ্যামিন বা অ্যালকাইল, মিথাইল অ্যামিন। দেখো মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, দেখেই বুঝে যাচ্ছে অ্যালিফেটিক যৌগ। আর অ্যারোমেটিক কোনগুলা? যাদের নামের মধ্যে থাকবে কি অ্যারাইল বা ফিনাইল। এই দেখো অ্যারাইল, ফিনাইল। ফিনাইল মানে হচ্ছে বেনজিন বলয়। ফিনাইল মানে কি? বেনজিন বলয়, রাইট? ডিএনএ আরএনএতে আমরা পিউরিন, পাইরিমিডিনের নাম শুনছি, ওইগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত যৌগ, তাই সেগুলো হচ্ছে অ্যামিন এক প্রকার। ঠিক আছে, বিষম চাক্রিক বলো সমানতা। তারপর হচ্ছে যখন জৈব যৌগের শ্রেণীবিভাগ পড়ায় তখন পাইরোল পিরিডিন পড়াইছিলাম কিনা? পাইরোল পিরিডিন পড়াইছিলাম কিনা? বিষম চাক্রিকে আরো দুটো উদাহরণ বলো। এইগুলা তো তোমার হচ্ছে অ্যামিন, কিন্তু অ্যামিন ছাড়াও সালফার যুক্ত আছে, অক্সিজেন যুক্ত আছে, তাই না? এই যে পাইরোল, পিরিডিন, পাইরোলের মধ্যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, পিরিডিনের মধ্যে শুধু নাইট্রোজেন থাকে।
কিন্তু আরও আছে অক্সিজেনযুক্ত সালফারযুক্ত, নাম বলো। একটা নাম ফিউরান, আর একটা নাম তোমরা বলো। আমি বলে দিলাম ফিউরান, একটা বলে দিলাম, তোমরা বলো। ফিউরান, থায়োফিন, ভেরি গুড। ট্রিক দিছিলাম একটা, বিষম চাকরিকণার খাওয়ার জন্য ট্রিক দিছিলাম, FTP, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন, মনে আছে? আচ্ছা, দিলে পড়াগুলো শেষ। এখন দেখো এই যে অ্যামিন সমূহের ক্ষারকত্ব, কেন তারা ক্ষারকত্ব দেখাবে? দেখো অ্যামোনিয়া ক্ষার কিনা, অ্যামোনিয়া ক্ষার, তাহলে অ্যামোনিয়া যদি ক্ষার হয় তাহলে এই যে অ্যামিন বন্ড NH2 এ কি দোষ করছে? এও তো ক্ষার হবে, ঠিক আছে? এবং খেয়াল করে দেখো এই সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যামিন সমূহের ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা একটা অড সিরিয়াল। জৈব রসায়নে বা অন্য যে কোনো জায়গায় এরকম সিরিয়াল তুমি দেখতে পাবা না। হয় 1 2 3, আর নাহলে 3 2 1, হয় 1 ডিগ্রি বেশি আর না হয় 3 ডিগ্রি বেশি, কিন্তু 2 ডিগ্রি বেশি এটা একমাত্র অ্যামিনের মধ্যেই দেখা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? এবং এই 2 নাম্বার লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যামোনিয়া ও অ্যালিফেটিক অ্যামিন সমূহ থেকে হ্রাস পায়। তার মানে এর পরেও কিন্তু আরেকটু বাড়ানো যাবে। কি বাড়ানো যাবে? আমাদের যে অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিনের নাম কি? অ্যারোমেটিক অ্যামিনের নাম কি? অ্যানিলিন। অ্যারোমেটিক অ্যামিনের নাম হচ্ছে অ্যানিলিন, অবশ্যই দেখছো মাথার মধ্যে NH2, দেখছো কি না? অ্যানিলিন চিত্র দেখাইছিলাম না আলাদা করে? অবশ্যই দেখাইছিলাম। তাহলে দেখো এই হচ্ছে মেইন সিরিয়াল, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া, সবার লাস্টে হচ্ছে অ্যানিলিন, সবার লাস্টে হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে? ওকে। আর অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার থেকে বেশি ক্ষারধর্মী হয়, এটা পড়া হয়ে গেল। বিশেষ তথ্যের মধ্যে একটা পড়া আছে, দেখো নাইলন 66 একটি পলিঅ্যামাইড তন্তু, অ্যামাইড, এটা অ্যামাইডের মধ্যে আবার পড়া পাবা, আবার তুমি যখন পড়বা পলিমার পড়বা সেখানে পাবা, ঠিক আছে? আর টার্সিয়ারি অ্যামিন গ্রিক নাইট্রিকের সাথে বিক্রিয়া করে না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাইলনেরটা আমাদের হচ্ছে কবির স্যার MCQতে আছে, এটা কবির স্যার MCQতে আছে, নাইলন 66। ওকে। অ্যামিনের সাধারণ প্রস্তুত প্রণালী, শুধু একটা প্রস্তুত প্রণালী আমরা পড়ব, হফম্যান ক্ষুদ্রাংশকরণ প্রক্রিয়া। এই বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন করে যে হফম্যান ক্ষুদ্রাংশকরণে কি তৈরি হয়? উত্তর হচ্ছে অ্যামিন। এরপরে প্রশ্ন হচ্ছে কোন অ্যামিন? অ্যামিন তো অনেক আছে, 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, 3 ডিগ্রি আছে, কোন অ্যামিন তৈরি হয়? তখন তুমি উত্তর করবা প্রাইমারি অ্যামিন তৈরি হয়, ঠিক আছে? তখন উত্তর করবা প্রাইমারি অ্যামিন তৈরি হয়। প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টার্সিয়ারি মানে 3 ডিগ্রি, ঠিক আছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যামিন তৈরি হয়, ঠিক আছে? প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? ওকে। এটার নাম ক্ষুদ্রাংশকরণ কেন? কারণ মনে করো যদি 5 কার্বন বিশিষ্ট যৌগ থাকে, সেখান থেকে তুমি 4 কার্বন বিশিষ্ট অ্যামিন পাবা, এই জন্য কার্বন সংখ্যা কমে যাচ্ছে, এটাকে বলা হয় অবরোহী বিক্রিয়া, অবরোহী, ঠিক আছে? লেখা আছে এখানে, দেখবা যে একটি কার্বন কম থাকে, একটি কার্বন কম থাকে। যদি প্রশ্ন করে এখানে বিক্রিয়ককে, উত্তর হচ্ছে অ্যামাইড যৌগ। কি যৌগ? অ্যামাইড যৌগ, ঠিক আছে? অ্যামাইড যৌগ থেকে তৈরি হয়। তো প্রশ্ন করতে পারে বিক্রিয়ককে, অ্যামাইড, এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? আর এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য যেমন দেখছিলাম, একইভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য আছে। এবং এখানে বিক্রিয়কটা হচ্ছে অন্য, বিক্রিয়কটা হচ্ছে অন্য। অন্য আবার কি? অন্য মানে হচ্ছে HNO2 বা নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? নাইট্রাস অ্যাসিড, নট নাইট্রিক অ্যাসিড। এটাই পরীক্ষায় ভুল হওয়ার মতো। অন্য মনে রাখলে আর ভুল হবে না। অন্য মানে কি? এই যে HNO2, ওহ নো, ঠিক আছে? ওকে। এই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যামিন বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস দেয়, 2 ডিগ্রি অ্যামিন হলুদ বর্ণের তৈলাক্ত অ্যামিন তৈরি করে, আর 3 ডিগ্রি অ্যামিন লবণ তৈরি করে। তো এখান থেকে ভাই মনে রাখবো কেমনে? এই জিনিসটা মনে রাখবো কেমনে? খেয়াল করো, 1 ডিগ্রি অ্যামিন যেটা, সবাই একটু মনোযোগ দাও, আমার কথার মনোযোগ দাও, মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ, আমি এটা করতে পারি, মুখস্থ করতে হবে না। বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস
ও অ্যালকোহল তৈরি করে। আচ্ছা 1 ডিগ্রি অ্যামিন দেখতে কেমন? NH2 একটা হাত খালি। আচ্ছা বুদবুদ কার হয়? বুদবুদ তো হাইড্রোজেনের হয়, হাইড্রোজেন বুদবুদ তৈরি করে। এই দেখো 2টা হাইড্রোজেন, তাহলে 2টা হাইড্রোজেন বুদবুদ তৈরি করলো, বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস। এনে মনে রাখবা, কথা বুঝতে পারছো কিনা কেন মনে রাখবা। আর 2 আর যে দেখো লবণ কয় অক্ষর? লবণ কয় অক্ষর? লবণ হচ্ছে 3 অক্ষর। তাহলে লবণ তৈরি হয় কোনটায়? লবণ তৈরি হয় 3 ডিগ্রি অ্যামিনে। আর যদি বলে তেল তৈরি হয়, তেল কয় অক্ষর? তেল কয় অক্ষর? তেল হচ্ছে 2 অক্ষর। তাহলে তেল তৈরি হয় কোথায়? তেল তৈরি হয় 2 ডিগ্রি অ্যামিনে। ঠিক আছে, তেল 2 অক্ষর, তেল হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনে। লবণ 3 অক্ষর, লবণ হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনে। আর বুদবুদ হাইড্রোজেন গ্যাস 1 ডিগ্রি অ্যামিনে। ঠিক আছে, এই যে 2 নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু কেটে মেসেজ দেয় কে? এটা কিন্তু কবির স্যারের এমসিকিউতে আছে। আর কবির স্যার এমসিকিউ মানে কি? যে কোনো সময় প্রশ্ন রিপিট করতে পারে। গত বছর কিন্তু যে কয়টা প্রশ্ন আসছিল সব কবির স্যার এমসিকিউ থেকে আসছে। বুঝতে পারছো? প্রমাণ সহ দিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার? এই বন্ধু ক্লিয়ার? অ্যামিনের শনাক্তকারী যে বিক্রিয়া কার্বিল অ্যামিন পরীক্ষা, এটা নিয়ে কিছু পড়াশোনা আমাদের আছে। কার্বিল অ্যামিন থেকে কিছু পড়াশোনা আছে। ঠিক আছে, তো সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার পড়াইলাম। সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া কার্বিল অ্যামিন পরীক্ষা। তো এটা থেকে একটা প্রশ্ন প্রথমে আসবে যে কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা তুমি কত ডিগ্রি শনাক্তকরণ করতে পারবা? প্রাইমারি বা 1 ডিগ্রি, তাপমাত্রা 60 থেকে 70, এবং গন্ধ কি হচ্ছে? উগ্র বা উৎকট গন্ধ তৈরি হবে। তুমি বুঝবা কেমন এখানে অ্যামিন যে আছে, উগ্র বা উৎকট গন্ধ। এ হচ্ছে পড়াশোনা। ঠিক আছে, এবং এই যে দেখতেছো তুমি কার্বিল অ্যামিন পরীক্ষা, এটা একই সাথে তোমার হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, একই সাথে হচ্ছে তোমার আমাদের যে অ্যারোমেটিক অ্যামিন অ্যানিলিন, সেইটাও শনাক্তকরণে ব্যবহার করা যাবে। ঠিক আছে, মানে অ্যানিলিন এবং 1 ডিগ্রি মিথাইল অ্যামিন দুইটাই এই পরীক্ষা দিবে। তো এটা আসলে মুখস্থ পড়া। আর তোমরা ক্লোরোফর্ম চিনো তো? ক্লোরোফর্ম অজ্ঞান করে ফেলেছে, CHCl3, এটাও এই পরীক্ষা দিবে, এটাও এই পরীক্ষা দেয়। এই যে দেখো ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তাহলে একই সাথে এটা ক্লোরোফর্ম শনাক্তকরণ পরীক্ষা, একই সাথে এটা অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা। তাহলে একটা পরীক্ষা দিয়ে 2টা জিনিস শনাক্তকরণ যায়। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ পড়া পরীক্ষার জন্য। কথাই বুঝতে পারতেছো কিনা? অ্যামিনের ব্যবহার, অ্যামিনের ব্যবহারে কিছু ট্রিক আছে, মনোযোগ দাও। প্রথমে পড়াগুলো দেখো যে ইথাইল অ্যামিন মরিচা রোধে, মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিন চামড়া শিল্পে লোমনাশক রূপে, তারপরে ফিনাইল অ্যামিন সালফা ড্রাগে, তারপর হেক্সামিথিলিন ডাই অ্যামিন নাইলন তৈরিতে, মিথাইল অ্যামিন পচা মাছের গন্ধ। তো এরকম অনেকগুলো পড়া তুমি দেখতে পাচ্ছ। এইগুলা সাজায় পড়তে হবে। এইগুলা তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে প্যাস খাবা। ইথাইল মিথাইল এরকম অনেক জায়গায় প্যাস খাবা। ঠিক আছে, ইথাইল মিথাইল এমন জায়গায় তুমি প্যাস খাবা। তো তোমাকে যেটা করতে হবে, এটা সাজায় পড়তে হবে, ট্রিক দিয়ে পড়তে হবে। তো খেয়াল করো সবাই, সবাই একটু মনোযোগ দাও। প্রথমে আসছি ফিনাইল অ্যামিন। ফিনাইল মানে কি? ওই যে আমাদের বেনজিন যুক্ত যেটা, ফিনাইল সালফা, ফিনাইল সালফা, ফ মিলাইলা, ফিনাইল সালফা। 2 নাম্বার মিথাইল অ্যামিন মাস, মিথাইল অ্যামিন মাস। ঠিক আছে, মিথাইল অ্যামিন এবং হচ্ছে মাস। ওকে, এরপর দেখো ইথাইল অ্যামিন। ইথাইল মানে কি? ইথাইল মানে তুমি মনে রাখবা হচ্ছে ওই যে ইলেকট্রিক যে জিনিসগুলো, ইলেকট্রিক যন্ত্রপাতি। ইথাইল অ্যামিন ইলেকট্রিক যন্ত্রপাতি। তো ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে দেখবা পানি লাগলে বা দীর্ঘদিন ফালা রাখলে কি হয়? মরিচা পড়ে। তাহলে ইথাইল অ্যামিন তোমাদের কাছে যদি বেটার ট্রিক থাকে কোনো সমস্যা নাই। আমি যেমনে পড়ছি বা আমি যেমনে বানাইছি সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের পড়াচ্ছি। তোমার যদি মনে হয় যে না আমি অন্যভাবে মনে রাখতে পারি বা আমার এমনি মুখস্থ থাকে, তাহলে সমস্যা নেই। ইথাইল অ্যামিন ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে মরিচা পড়ে, এটা সবাই জানে। এটা কিন্তু কারোরও ভোলা যাওয়ার কথা না যে ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে পানি লাগলে সেখানে মরিচা পড়ে, ঠিক কিনা? এরপর দেখো আমাদের হচ্ছে মিথাইল ও ডাইমিথাইল, দুইটাই যেটা, যেখানে তুমি দুইটাই পাবা, দুইটা মিলে 1 নাম্বার এবং 2 নাম্বার, মিথাইল ও ডাইমিথাইল দুইটা মিলে হচ্ছে লোমনাশক।
কারণ লোম ছড়ানো তো এত সহজ কাজ না। চামড়া শিল্পে লোম ছাড়ানো তো এত সহজ কাজ না, লোম ছাড়ানো কিন্তু কঠিন কাজ। তাহলে এই কঠিন কাজ তোর একা করতে পারবে না, দুইজন লাগবে। কোন দুইজন লাগবে? 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বার মিথাইলামিন, 2 নাম্বার ডাইমিথাইলামিন। কথা বুঝতে পারলাম কিনা? আর যেটা হচ্ছে এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, বড় নাম, তো তার কাজও বড়। পলিমার তৈরি করা, পলিমার নাইলন, নাইলন পলিমার তো সহজ কাজ না, কাপড় বোনা তো সহজ কাজ, তো নাইলন হচ্ছে পলিমার। তাহলে এটা কি? কঠিন নাম। পলিমার জিনিসটাও কঠিন, নামটাও হচ্ছে কঠিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, বড় নাম। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম কিনা যে কেমনে মনে রাখবা? মিথাইলামিন মাছ, মাছের গন্ধ। ফিনাইল সালফা, ইথাইল ইলেকট্রিক যন্ত্রপাতি মরিচা ধরে। চামড়া শিল্পে লোম ছাড়ানো তো সহজ কাজ না, কঠিন কাজ। দুইজন লাগবে। কোন দুজন লাগবে? 1 নাম্বার আর 2 নাম্বার। শেষ। এই কয়টাই। ওকে। ডায়াজোনিয়াম লবণ থেকে তুমি চাইলে অনেক কিছু পড়তে পারো। তুমি চাইলে ডায়াজোনিয়াম লবণের যে প্রস্তুতি পড়তে পারো, ডায়াজোনিয়াম লবণ থেকে কি তৈরি হয় সেটা পড়তে পারো, কিন্তু আমি বলবো এত কিছু তোমার লাগবে না। মেডিকেলের জন্য ডায়াজোনিয়াম লবণে যা লাগবে শুধু তাই নিয়ে আসছি আমি, এর বাইরে আরও পড়া আছে। ডায়াজোনিয়াম লবণের প্রথম কথা কি থেকে প্রস্তুত করা হয়, বিক্রিয়কটার নাম কি? অ্যানিলিন। এবং ওই যে অন্য কোনটা? অন্য হচ্ছে নাইট্রাস অ্যাসিড, সাথে হচ্ছে HCl। এবং তাপমাত্রাটাও লাগবে। এখানে পড়া কম, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে। এই 0 থেকে 5 ডিগ্রি, এটাও প্রশ্নের মধ্যে আসে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অতি নিম্ন তাপমাত্রায়। কি কি লাগবে? অ্যাসিড লাগবে, মানে নাইট্রাস অ্যাসিড লাগবে, এবং অ্যানিলিন লাগবে। যা যা বলছি এটা মুখস্থ রাখো, এর বাইরে আর লাগবে না ইনশাল্লাহ। ওকে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কেমন গুরুত্বপূর্ণ? কবির স্যারের বইয়ের মধ্যে এই পড়াগুলো আছে। কবির স্যারের বইয়ের মধ্যে এই পড়াগুলো আছে। দেখো, হেক্সামিন, একটুকে দেখে আসলাম আমরা। হেক্সামিন রিউমেটিক ফিভার বা বাতজ্বর ও প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে ওষুধ রূপে ব্যবহৃত হয়। কবির স্যারের ইনফো, বাট যেহেতু হচ্ছে ডাক্তারি রিলেটেড তাই গুরুত্বপূর্ণ। হেক্সামিনের সংকেতটা খেয়াল করি সবাই। 6টা CH2, হেক্সা এই জন্য তার নাম, আর অ্যামিন এই জন্য নাইট্রোজেন দেখো 4টা, তো CH2 6 আর হচ্ছে N4 মুখস্থ রাখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালডল ঘনীভবন এবং ক্যানেজেরো বিক্রিয়ার কিছু কথাবার্তা বলা আছে। এটা আমরা এখন না, এটা হচ্ছে আমরা অ্যালডিহাইড কিটোন পড়ার সময় এখানে আবার ব্যাক আসবো, আমরা এখানে ফেরত আসবো আবার। ঠিক আছে, প্রশ্নে আনসার করো সবাই। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি, অ্যালডিহাইড, আমরা হচ্ছে অ্যালকোহল পড়ছি, ইথার পড়ছি, অ্যামিন পড়ছি, এই 3টা টপিকের উপর ভিত্তি করে প্রশ্নগুলো এখানে সেট করা আছে। বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সবাই একটু আনসার করো। আমি মার্কিং করে দিই, 1 2 3 এভাবে আনসার করবা। 1 2 3 4 5 6, পরেরটার মধ্যে দেখাচ্ছি, এটা হচ্ছে 7। সবগুলো প্রশ্নে আনসার করবা। মোট 13টার মতো প্রশ্ন আছে, সবাই আনসার করো। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? 1 ডিগ্রি অ্যামিন। আমি একটু তোমাদের হিন্ট দিই, পড়ার তোমাদের জন্য সহজ করে দিই। কার্বিলামিন কারা দেবে? 1 ডিগ্রি অ্যামিন ও অ্যানিলিন। 1 ডিগ্রি অ্যামিন প্লাস হচ্ছে অ্যানিলিন, এই বিক্রিয়াগুলো দিবে। 1 ডিগ্রি অ্যামিন আর হচ্ছে অ্যানিলিন, এই বিক্রিয়াগুলো দিবে। তাহলে 1 নম্বর আনসার কীভাবে বলো? 1 নম্বর আনসার কীভাবে বলো? অ্যানিলিন দেখতে কেমন? অ্যানিলিন দেখতে কেমন বলো? বেনজিন, মাথার মধ্যে NH2, তাহলে বেনজিন হচ্ছে C6H5 আর NH2 হচ্ছে NH2। ঠিক আছে, এখন আনসার করো, আরও সহজ করে দিলাম। 1 বলছো সি, আর্বন NH2, 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে। 2 নম্বর বলো, কোনটি ইথানলের ভৌত ধর্ম নয়? ইথানলের ভৌত ধর্ম নয়। ইথানল পানিতে অদ্রবণীয়, পানিতে সম্পূর্ণ দ্রবণীয়, এই 2টার মধ্যে চিন্তা করো। 2 এর একজন বলছো সি, 2 এর একজন কি বলছো? সি, বাকিরা ট্রাই করো। যারা 2 এ কনফিউশনে পড়ে গেছো তারা পরেরটার মধ্যে যাও, সমস্যা নাই। এই টাইপের প্রশ্ন কিন্তু রিপিট হইতে পারে এবার থেকে, যে বড় অপশনের মধ্যে বা সত্য মিথ্যা আকারে প্রশ্ন করলো, এরকম কিন্তু করতে পারে এবার থেকে। তাই একটু বইয়ের প্রত্যেকটা লাইন একটু ভালো মতো দেখতে হবে, অন্তত দাগানো লাইনগুলো ভালো মতো দেখো।
অন্তত দাগানো লাইনগুলোই ভালো মতো দেখো। আচ্ছা 2 সি, ওকে ঠিক আছে, পানিতে অদ্রবণীয় এই কথাটা ভুল, পানিতে অদ্রবণীয় কথাটা ভুল। ওকে, ইথারের জন্য নিচের কোনটি সঠিক নয়? ইথার কি চিত্রনাশ করে কিনা, ইথার পানিতে দ্রবণীয় কিনা, ইথার পানি অপেক্ষা হালকা, এই কথাটা আগেও বলছিলাম। ইথার পানি অপেক্ষা হালকা, এটা আগেও বলছিলাম, বলছি না আগে? ইথার নিষ্ক্রিয় বা পানির সাথে নর্মালি দ্রবণীয় হবে না, সে রাসায়নিক বিক্রিয়া করে না, এবং স্ফুটনাঙ্কের তথ্যটাও ভুল আছে। এই দুইটা ভুল, আগে এরকম ডাবল আনসার ছিল, এখন আর থাকে না। চিপস ক্ষারক উৎপন্ন হয় কোন বিক্রিয়া থেকে? এগুলো সব আগের বইয়ের প্রশ্ন, এটা স্কিপ করো। এই 6-7 প্রশ্ন স্কিপ করতে পারো। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে তোমার এই 2 নাম্বারটা, তবে এটা স্কিপ করলেও সমস্যা নেই, আগের বইয়ের তথ্য তো, তোমাদের নতুন বইগুলোতে এগুলো নাই। 5 নম্বরে দেখো, এই প্রশ্নটা পড়াইছি কিনা, 5 নম্বর প্রশ্নটা ক্লাসে পড়াইছি কিনা, যে CH3Cl কে CH3OH এ পরিণত করতে বিকারক কোনটি? পড়াইছি ক্লাসে, এবং বলছি যে এই টাইপের প্রশ্ন করবে তোমাকে। 5 নাম্বার আনসার করো সবাই, 5 নাম্বার সবাই আনসার করো, এবং এটা ক্লাসে একটু পড়াইছি কিনা আমি এটুকু কনফার্ম করো, ক্লাসে পড়াইছি কিনা। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে কোনটা ব্যবহার করা হয়? জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, হ্যাঁ এটা হচ্ছে জলীয় ক্ষার, যেটা জিঙ্ক ক্লোরাইড প্লাস কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl, লুকাস বিকারক। ক্লিয়ার? তো মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন পারতেছো তোমরা, সমস্যা নেই। CH3OH এর শিল্প উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? আমাদের রানিং বই এটা নাই, এটা লাগবে না, রানিং বইটা নাই। তাও যদি তোমরা কেউ পড়তে চাও, জাস্ট হচ্ছে কিউরিসিটি যদি পড়তে চাও, যা গ্রাজুয়েশনে বইয়ের পড়া দেখলা, তখন হচ্ছে দেখতে পারো, সমস্যা নেই। জিঙ্ক অক্সাইড প্লাস হচ্ছে এই যে সি নাম্বারটা দেখতে পারো, তবে এটা স্কিপ করলেও সমস্যা নেই। গ্রিগনার্ড বিকারক দিয়ে একটি প্রাইমারি অ্যালকোহল তৈরির জন্য কোনটি ব্যবহার করা হয়? এইটা তোমাদের জন্য 5 স্টার। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা জানি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। তো অ্যালডিহাইড থেকে আসে, কিটোন থেকে আসে, আনসার করো। 8 নম্বরটা আনসার করো সবাই। গ্রিগনার্ড বিকারক থেকে, আমি হেল্প করতেছি, তোমরা আনসার করতে থাকো। গ্রিগনার্ড বিকারক মানে কি? RMgX, এখান থেকে যদি আমি 1 ডিগ্রি মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা HCl এর সাথে বিক্রিয়া দিই, তখন হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তাই ঠিক কিনা? এরপর যদি অন্য যে কোনো অ্যালডিহাইড, এটা বাদে বিক্রিয়া দিই, তখন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমি যে কোনো কিটোনের সাথে বিক্রিয়া দিই, তখন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এই জিনিসটা পড়াইছি, ওই যে ছকে উপরে কোনার মধ্যে লিখছি, ছোটকে লিখছি, পড়াইছি, এটা এই হচ্ছে কারেক্ট। C2H5OH ইথানলের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়? 9 নম্বর পারা উচিত, 9 নম্বরটা পারা উচিত, ট্রাই করো, 9 নম্বর ট্রাই করো সবাই। C2H5OH মানে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হবে? ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হবে? এটা যে পড়াইছি আমি একটু দেখাই, আমি অনেকে হয়তো প্যাস খাই গেছো যে কোত্থেকে আসলো এটা, তো আমি যেটা পড়াইছি এটা দেখাচ্ছি। এই জায়গাটা দেখো, দেখো ইথারের সাধারণ প্রস্তুতি, বলো পড়াইছি কিনা? CH3CH2OH ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথার তৈরি হচ্ছে, C2H5O বন্ড C2H5O, রাইট? পড়াইছি কিন্তু সবই, বুঝছো? তোমাদের কিন্তু বাসায় পড়তে হবে ভাই, যা পড়া দিছি পড়তে হবে কিন্তু, তাইলে কমন পাবা ইনশাল্লাহ, কমন পাবা। 9 এ কিভাবে এ বুঝতে পারছো? মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কোনটি? এটাও পড়াইছি। মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কোনটি? বলো পড়াইছি কিনা? মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কোনটি? তাপ শক্তির জন্য পাওয়ার অ্যালকোহল, শক্তিমাত্রার জন্য প্রুফ স্পিরিট, তো অটোমেটিক বোঝা যাচ্ছে তোমার 10 হচ্ছে বি, মিথিলেটেড স্পিরিটের বার্নিশ শিল্প, তাই না? শিল্প ক্ষেত্রে। গ্লুকোজ থেকে ইথানল জিজ্ঞেস করছে এনজাইম কোনটা? বলো পড়াইছিলাম কিনা?
গ্লুকোজ থেকে ইথানলে এনজাইম কোনটা? বলো, ক্লাসের বাইরে কোনো প্রশ্ন আসতেছে? যেহেতু এখন আসতেছে না, সামনে আসবে না ইনশাল্লাহ। গ্লুকোজ থেকে ইথানল জাইমেজ। রেকটিফাইড স্পিরিডেজ পূর্ণাঙ্ক 78.15, তাই না? ওকে। PCl5 এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? PCl5 ও ইথাইল অ্যালকোহল, বলো পারবা কিনা? 13 নম্বর সবাল সেটা পারবা? PCl5 ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি তৈরি হয়? জাস্ট একটা ক্লোরিন ঢুকায় দাও, PCl5 থেকে একটা ক্লোরিন জাস্ট ঢুকায় দাও, আর কিচ্ছু না। ইথাইল অ্যালকোহলের মধ্যে অ্যালকোহলটা বাদ দিয়ে একটা ক্লোরিন জাস্ট ঢুকায় দাও। ভাগ করছিলাম না, PCl3 প্লাস Cl প্লাস Cl, বলছিলাম যে একটা Cl যাবে অ্যালকোহলের সাথে, এই যে ইথাইল ক্লোরাইড। মনে আছে? মনে আছে কিনা? বলছিলাম যে একটা ক্লোরিন যাবে কি ওই CH3 এর সাথে, এ হচ্ছে আমাদের কারেক্ট যে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পড়াশোনা, ইজি। তাহলে আমাদের এখনকার পড়াশোনা হচ্ছে অ্যালডিহাইড কিটোন। কি পড়া? অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনের যে কার্বনের মূলকীয় যত কাহিনী, এগুলো ক্লিয়ার করছি, যে কখন অ্যালডিহাইড হবে, কখন কিটোন হবে, সাধারণ সংকেত কি হবে, কি কি সমানতা দেখায়, তাদের নিজেদের মধ্যে কার্যকরী বল সমানতা আছে, এগুলো ক্লিয়ার করছি কিনা, এবং কিটোনের প্রথম সদস্য কোনটা, অ্যালডিহাইডের সদস্য কেমনে চিনবো, CHO কেমনে আসলো, CH3 কেমনে আসলো, এগুলো একদম শুরুর লেকচারগুলোতে ক্লিয়ার করছি কিনা বলো? তাহলে এখন আলোচনা দরকার নেই এগুলো। অ্যালডিহাইডের উদাহরণ হচ্ছে ফর্মালডিহাইড, HCHO, এবং আমরা জানি যে এই যে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। এই ফরমালিনের ব্যবহার কি? পচন রোধক, জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়। এছাড়াও প্লাস্টিক শিল্পে কিন্তু এর বিশেষ ব্যবহার আছে। ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম এবং বৈদ্যুতিক সকেট তৈরিতে ফরমালিন ব্যবহৃত হয়। তাহলে এই যে 4টা পয়েন্ট একদম ঠাডার মুখস্থ থাকবে ঠোঁটের আগায়। ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম, বৈদ্যুতিক সকেটে ফরমালিন। ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম, বৈদ্যুতিক সকেটে ফরমালিন। ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম, বৈদ্যুতিক সকেটে ফরমালিন। এই কথাগুলো একদম মুখস্থ থাকতে হবে। এরপর এই যে এসিটোন পড়াইছি না, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, এবং পানি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত অজৈব দ্রাবক, পড়াইছি। ইথানলের পলিমার প্যারালডিহাইড হলো একটি ঘুমের ওষুধ। এই পড়াটা কবির স্যারের বইয়ের তথ্য, এইটা কবির স্যারের বইয়ের তথ্য, ঠিক আছে? তাহলে পড়া হয়ে গেল, ইজি। এ পড়াটা শেষ। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুত প্রণালী দেখো, কিছু নামীয় বিক্রিয়া আছে। রোজেনমুন্ড বিজারণ, দেখছো? এই প্রশ্ন আসবে কি, রোজেনমুন্ড বিজারণে প্রভাবক কি? প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট, একটা পড়া। দ্বিতীয় প্রশ্ন, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরিতে প্রভাবকের নাম কি? 3 নম্বর প্রশ্ন, অ্যাসিড ক্লোরাইড প্লাস প্যালাডিয়াম বেরিয়াম সালফেট উৎপাদের নাম কি? অ্যালডিহাইড। প্রশ্ন 3 ভাবে আসতে পারে। প্রথম যে পড়াটা রোজেনমুন্ড বিজারণে, প্রশ্ন 3 ভাবে আসতে পারে। 1 নম্বর, রোজেনমুন্ড বিজারণের প্রভাবক কি? প্রভাবক হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। 2 নম্বর, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডের প্রভাবক কি, বা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করতে প্রভাবক কি? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। তৃতীয় প্রশ্ন, অ্যাসিড ক্লোরাইড ও প্যালাডিয়াম বেরিয়াম সালফেটে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। এবং এটা যে একদম ইজি বিক্রিয়া আমি তোমাদের বুঝাই দিই। বিক্রিয়ার নাম কি? বিজারণ, মানে উল্টা রিয়াকশন। বিজারণের কাহিনী মনে আছে কিনা? বিজারণের কাহিনী মনে আছে কিনা? কিরে কই বিজারণ কই? এই যে সিরিয়ালটা মনে আছে কিনা? অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাইতে বিজারণ, অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাইতে বিজারণ। এবং অ্যাসিডের একটা জাতক হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। লাস্টে Cl লাগাই দিলে COCl। অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের কিছু জাতক আছে, অ্যাস্টার, অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, ওইগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তাহলে এটা যেই কথা ওইগুলো কি কথা, ওইখান থেকে আমি যদি বিজারণ করি তাহলে অ্যালডিহাইড পাব। কথা কি বুঝতেছো? এমনি ভাইঙ্গামিঙ্গা কেউ পড়াবে মেডিকেল লেকচারে? ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াবে, আমি না করতেছি না, বাট মেডিকেলের জন্য এমনি পড়াবে না, শুধু রিডিং পড়ায় চলে যাবে। আচ্ছা, অ্যালকাইনে হাইড্রোজেনেশন করলে এই যে দেখো 2% মার্কিউরিক সালফেট বা মার্কিউরিক ক্লোরাইড বলতে পারো, এবং 20% সালফিউরিক অ্যাসিড, মানে 2% Hg2+ আর 20% সালফিউরিক অ্যাসিড। আমি কেন মনে রাখতাম জানো? আমার মনে রাখা উপায়টা বলতেছি, আমিও তো স্টুডেন্ট ছিলাম তোমাদের মতোই। আমি কেমনে মনে রাখতাম?
আমি মনে রাখতাম যে এই যে Hg2+, তার মাথার মধ্যে 2 আছে, সে ছোট বা সে 2 অক্ষর, তাহলে সে 2%। আর এই যে সালফিউরিক অ্যাসিড, ইয়া বড় একটা নাম, সে হচ্ছে বেশি 20%, এমনি মনে রাখতাম। এবং এর ফলে তুমি অ্যালকাইন থেকে কিটোন পাবা। আর আমি একটা কথা একটু বলে আসছি যে কার্বক্সিলিক অ্যাসিড এখান থেকে তুমি অবশ্যই পাবা, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে বা কার্বক্সিলের সোডিয়াম ক্যালসিয়াম লবণ থেকে তুমি অ্যালডিহাইড কিটোন পাবাই, ব্যাক রিয়াকশন আসলেই পাবা, ইজি। তাহলে লাগবে না এটা। অ্যালডিহাইড কিটোন কী কী বিক্রিয়া দেয় এটা একটু পড়তে হবে। কী কী বিক্রিয়া দেয়? 1 নাম্বার ক্যানিজারো বিক্রিয়া, এইটাও নামীয় বিক্রিয়া। 2 নাম্বার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো এই দুইটা বিক্রিয়া আমরা একটু আলাদা করে পড়ব, যদিও এটা পড়াইছি আগের লেকচারগুলোতে, কিন্তু এটা ছিল, তবে আজকে আনছি এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের পড়া, যেটা মনে করে দেওয়ার জন্য। আজকে এটা কেন আনছি, এটা যে অ্যালডিহাইড কিটোনের পড়া সেটা মনে করে দেওয়ার জন্য। তাহলে আমাদের ক্যানিজারো বিক্রিয়া কে দিচ্ছে? অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ও কিটোন। আবার ক্যানিজারো বিক্রিয়া কে দিচ্ছে? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। তার মানে এটা কাজের বিক্রিয়া, এটা কাজের বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া। ওকে, তাহলে এখানে কে অংশগ্রহণ করবে? অ্যালডল ঘনীভবনে লঘু ক্ষার মানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে গাঢ় ক্ষার। ঠিক আছে, একটা লঘু ক্ষার, একটা গাঢ় ক্ষার। এইখানে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন হয়, আর ওইখানে মেকানিজম হচ্ছে জারণ বিজারণ। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, আর একটা হচ্ছে জারণ বিজারণ। এইগুলা মনে রাখার একটা টেকনিক আছে আমার কাছে, এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। এখানে সবাই আসো, দেখো বুঝতেছো কিনা। অ্যালডল ঘনীভবন সহজে মনে রাখবো কিভাবে? এতে অ্যালডল, এতে আলফা হাইড্রোজেন, এতে আছে, এতে অ্যালডল, এতে আলফা হাইড্রোজেন, এতে আছে। এবং আলফা হাইড্রোজেন কাদের আছে? যদি এটা কখনো ভুলে যাও, অনেকে আছে যারা আমার মতো ভুলো মানুষ মানে কি, মানে যারা হচ্ছে ভুলে যাও, তাই না? অনেকে আছে মনে রাখতে পারো, তাদের সমস্যা নেই। যদি আমার মতো ভুলে যাও তাহলে চাইলে তুমি এই টেকনিকটা মনে রাখতে পারো। বাফেট, বেনজালডিহাইড, ফর্মালডিহাইড এবং ট্রাইমিথাইল এসিটালডিহাইড। যদি সংকেত না আঁকতে পারো তাহলে তোমার জন্য এটা, সংকেত আঁকতে পারো তো হলে তুমি বুঝতে পারবা যে আলফা হাইড্রোজেন আছে। ওকে, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোনে অ্যালিভবঙ্গ দেখা যায়, এবং এখানে লঘু ক্ষার, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, নট গাঢ় ক্ষার। তাই গাঢ় ক্ষার কোথায়? ক্যানিজারোতে। ঠিক আছে, লঘু মানে কি? এখানে হচ্ছে পানি বেশি, গাঢ় মানে কি? পানি কম। মনে থাকবে এই জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাকে পড়তেই হবে, এগুলো মাফ নাই। ওকে, এখন আসি বাকিগুলোর মধ্যে আসি। দেখো হ্যালোফর্ম বিক্রিয়া যে অ্যালডিহাইড কিটোন দেয়, পড়ছি কিনা? হ্যালোফর্ম মানে আয়োডোফর্ম, CH3CO যুক্ত অ্যালডিহাইড কিটোন, এবং জারণের পর যে সকল অ্যালকোহল CH3CO গ্রুপ থাকে তারা দিবে, পড়ছি কিনা? সিফ ক্ষারক, এটা নিয়ে একটু আগে আমরা একটা প্রশ্ন পাইছিলাম 2005 সালের দিকে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, তাই এই জিনিসটা হচ্ছে অ্যাড করা হয়েছে। এই যে দেখতেছো, কই এখানে না ছিল, এই যে সিফ ক্ষারক উৎপন্ন হয় কোন বিক্রিয়া থেকে? এই যে দেখতেছো, এর নাম হচ্ছে বেনজালডিহাইড, আর এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন। বেনজালডিহাইড ও মিথাইল অ্যামিন, বেনজালডিহাইড হোক আর যেই অ্যালডিহাইড হোক, অ্যালডিহাইড তো অ্যালডিহাইড না, এইটাই দেখো এখানে লিখছে বেনজালডিহাইড ও মিথাইল অ্যামিন থেকে আমরা সিফ ক্ষারক পাই। এটা হচ্ছে আগের বইয়ের তথ্য, কিন্তু যেহেতু মেডিকেল আসছে রিপিট হতে পারে প্রশ্ন, তো এখানে অ্যাড করা হয়েছে। এবং আমরা জানি যে অ্যালডিহাইডে যদি জারণ করি তাহলে অ্যালডিহাইডের পরে হচ্ছে অ্যাসিড তৈরি হয়, তাই না? অ্যালডিহাইড এবং কিটোনের জারণ করলে আমরা কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড পাই। আর যদি বিজারণ করি, এখানে দুইটা কাহিনী হয়, মৃদু বিজারণ করলে অ্যালকোহল আসবে, আর যদি তীব্র বিজারণ করি, যেমন ক্লিমেনসন বিজারণ হচ্ছে একটা তীব্র বিজারণ, মনে আছে কিনা? ক্লিমেনসন বিজারণে কি হয়? অ্যালডিহাইড কিটোনটা মিথিলিন মূলকে পরিণত হয়, যাকে আমরা বলি অ্যালকেন তৈরি হওয়া, মনে আছে কিনা? এবং মৃদু বিজারণের মধ্যে অ্যালডিহাইড থেকে পাবো 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। এই সব কিছু অলরেডি পড়ানো হয়ে গেছে, পড়াইছি। এবং ক্ষেত্র বিশেষে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেটা কিন্তু তীব্র বিজারণে অংশগ্রহণ করতে পারে, এই হচ্ছে কাহিনী, আর কিছু না। আর হাইড্রোজেনের সাথে নিকেল বা হাইড্রোজেনের সাথে প্লাটিনাম, তারা অলওয়েজ কি করে? মৃদু হিসেবে কাজ করে। নিকেল, প্লাটিনাম,
হাইড্রোজেনের সাথে নিকেল, প্লাটিনাম এরা অলওয়েজ মৃদু বিজারক হিসেবে কাজ করে। আর তীব্র বিজারণ কোনটা? ক্লিমেনসন বিজারণ, অ্যালকেন তৈরি হওয়া। তাহলে এই যে বিক্রিয়াগুলো সব আগের পড়া না? এই স্লাইড পর্যন্ত সব কিছু ক্লিয়ার কিনা? যে কয়জন ক্লাসে আছে একটু কমেন্ট করে জানো যেগুলো আগের পড়া কিনা, পড়া রিলেট করতে পারতেছো কিনা, পড়া রিলেট করতে পারতেছো কিনা, সব আগে পড়ায় নিয়ে আসছি কিনা একটু জানো। যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সট পড়ব হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য খেয়াল করো। অ্যালডিহাইড কিটোনের পার্থক্যের মধ্যে এই যে সিফ ক্ষারকের পড়াটা দেখতেছো, এটা অলরেডি পড়া শেষ। সিফ ক্ষারক আমরা বলছিলাম যে বেনজালডিহাইড এই বিক্রিয়াটা দিবে, তার মানে অ্যালডিহাইড এই বিক্রিয়াটা দিবে। বেনজালডিহাইড প্লাস হচ্ছে মিথাইলামিন, রাইট? সিফ ক্ষারক তৈরি হয়, কিন্তু কিটোন এই বিক্রিয়া দিবে না। আবার টলেন বিকারক ফেলিং দ্রবণ, টলেন বিকারকে সিলভার দর্পণ তৈরি হয়, আর ফেলিং দ্রবণে লাল অধক্ষেপ তৈরি হয়। কেমনে? একটু পরে আসে, খেয়াল করো সবাই, এই জায়গাটা খেয়াল করো। টলেন বিকারক ও ফেলিং দ্রবণের পরিচয় লাগবে, এখান থেকে প্রশ্ন আসে। ভাইয়া এই চ্যাপ্টার আগে পড়া হয় নাই একদমই, অনেক কিছু বুঝতেছি না। হায় রে, এই সমস্যা তো। আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বেসিক থেকে পড়ানোর। দেখো ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি অন্য যে কোনো মেডিকেল কোর্সে যাও, এর থেকে বেসিক লেকচারার পাবা না। অন্য যে কোনো বাংলাদেশের 10,000 টাকা মেডিকেল কোর্স যেগুলো আছে ওইখানেও যাও, সমস্যা নেই। অনলাইনে বা 15,000 টাকা যেগুলো ওইখানের মধ্যে যাও, সমস্যা নেই। এর চেয়ে বেসিক আর পড়াবে না। যতটা বোঝানো সম্ভব ততটুকু বোঝাচ্ছি আমি, বিক্রিয়াটিকে লিখে টিকে যতটুকু ট্রিক দেওয়া সম্ভব। তুমি যদি এইটা না বোঝা তাহলে অন্য কোনো জায়গায় বুঝবা না। তো তোমার জন্য একাডেমিক ক্লাস করতে হবে, তোমার একাডেমিক ক্লাস করা ফরজ। তুমি যদি এইটাই যদি না বুঝো তাহলে তুমি আর কিছু অন্য কোনো জায়গায় বুঝবা না, তোমার একাডেমিক ক্লাস করতে হবে, ঠিক আছে? এবং এটা মোটেও উচিত না, মানে একটা চ্যাপ্টার ইন্টারে একদমই না ধরা, এটা একদমই উচিত না। অন্তত একবার রিডিং দেওয়া উচিত চ্যাপ্টার। তুমি বুঝো না বুঝো, এটা পড়ে আসা উচিত ছিল। কিন্তু এখন যেহেতু বুঝতেছো না, তুমি একাডেমিক লেকচারগুলো করো। যদি কিছু না বুঝে থাকো ওই নির্দিষ্ট টপিকে, তুমি অ্যালডিহাইড বুঝতেছো না, অ্যালডিহাইড একটা লেকচার করে নাও, 2 ঘন্টা লেকচার, একাডেমিক লেকচার আছে, দেখে ফেলো, ঠিক আছে? কিন্তু ভাই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর থেকে ভালো মতো আর কেউ বোঝাবে না, এর থেকে ভালো মতো আর কেউ বোঝাবে না। ওকে, এমনি ভাঙ্গে ভাঙ্গে কেউ পড়াবে না। ওকে, টলেন বিকারক ও ফেলিং দ্রবণ। আচ্ছা, তুমি কি আগের ক্লাস 2টা করছিলা? এমন হইতে পারে যে আগের ক্লাসগুলো করো নাই, তাই অবস্থা। মাহফুজুর রহমান, তুমি কি আগের 2টা ক্লাস করছো? যদি এমন হয় যে আগের 2টা ক্লাস করো নাই, তাইলে তোমার একদম মানে কি বলবো, তোমাকে ওয়েলকাম। যদি আগের 2টা ক্লাস না করো তাহলে তোমাকে ওয়েলকাম। যদি আগের 2টা করে আসো তাহলে ঠিক আছে, তাহলে তুমি একাডেমিক ক্লাস করবা। টলেন বিকারক কিভাবে চিনব? সম আয়তনের 10% সিলভার নাইট্রেট দ্রবণ যদি মিশ্রিত করি তাহলে কি হয়? অধক্ষেপ করে। অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে পোকা আসলো কোত্থেকে? ওই অধক্ষেপ দ্রবীভূত হয়ে বর্ণহীন দ্রবণ তৈরি করে, ঠিক আছে? অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে। অনেক কিছু লেখছে, পরীক্ষা আসবে কোনটা? পরীক্ষা আসবে হচ্ছে টলেন বিকারকে কত % সিলভার নাইট্রেট যুক্ত করা হয়, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে টলেন বিকারক কি? অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, এবং এটা অলরেডি তুমি বুঝে গেছো। অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট বা অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত। অ্যামোনিয়া দ্রবণ কি? অ্যামোনিয়া দ্রবণ জিনিসটা কি? অ্যামোনিয়া প্লাস পানি মিলে কি হয় দেখো তো, NH, এখান থেকে একটা হাইড্রোজেন নিলাম, তাহলে NH4OH, NH4OH, তাহলে অ্যামোনিয়ার দ্রবণ, NH4OH অ্যামোনিয়ার দ্রবণ। অ্যামোনিয়ার দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে কি বলে? টলেন বিকারক বলে, ঠিক আছে? টলেন বিকারককে আমরা চিনলাম। এরপর হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণে দেখো অর্ধেক হয়ে গেছে, এটা ছিল 10% আর 5%। আমি মনে রাখতাম যে ফেল করছে মানে 10% মানে কি মার্ক ভালো, ফেলিং দ্রবণ মানে কি ফেল করছে, ফেল করছে মানে কি মার্ক কম। তো 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেল করছে মানে কি পার্সেন্ট কম। 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটা মিশ্রণকে আমরা কি বলি? ফেলিং দ্রবণ বলি। এবং ফেলিং দ্রবণের কালার কি? গাঢ় নীল বর্ণ। সবাই একটু এইখানে মনোযোগ দাও, বেশিরভাগ পোলাপান এটা ভুল করে। বেশিরভাগ পোলাপান এই জায়গাটা ভুল করে যে
ফেলিং দ্রবণের ফলে অধক্ষেপটা হয় লাল রঙের, তাহলে অধক্ষেপ হচ্ছে লাল রঙের, বুঝো কিন্তু অধক্ষেপ কি রঙের? লাল রঙের। বাট ফেলিং দ্রবণ নিজে কি কালার? ফেলিং দ্রবণ নিজে কি কালার? নিজে নীল বর্ণের, কিন্তু সে যে অধক্ষেপটা দেয় অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। সেকেন্ড ক্লাসটা করো নাই মাহফুজুর? সেকেন্ড ক্লাসটা করো নাই? এমন কেন তোমরা? এই বলো তোমরা এমন কেন? সেকেন্ড ক্লাস নিছি 3 দিন কি 4 দিন হয়ে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেছে, তোমরা এমন কেন ভাই? এমন কেন? তোমাদের কি বলবো, তোমরা তো ক্লাস করতেছো, যারা ক্লাস করতেছে না তাদেরকে বলতেছি তোমরা এমন কেন? ফার্স্ট ক্লাস করছো, ফার্স্ট ক্লাস থেকে জাম করে থার্ড ক্লাসে চলে আসছো, সেকেন্ড ক্লাস কেন করো নাই? সেকেন্ড ক্লাসে কত কিছু বুঝাইছি জানো? ওইগুলো না বুঝলে তুমি এই বিক্রিয়া আগামাথা কেমনে বুঝবা? এমন কেন তোমরা বলো? দেখো ফেলিং দ্রবণ নীল রঙের, কিন্তু সে যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ দিবে তখন হচ্ছে লাল রঙের। কথা বুঝতে পারছো? ফেলিং দ্রবণ নিজে নীল রঙের, সে যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করবে তখন সে লাল বর্ণের। শেষ। আচ্ছা, এরপর হচ্ছে পলিমার গঠনের বিষয়টা। আমরা জানি যে ফর্মালডিহাইড বা হচ্ছে ফরমালিন, ব্যাকলাইট, মেলামাইন এরকম অনেক পলিমার গঠন করে, সহজে পলিমার হয়, কিন্তু এটা পলিমার গঠন করে না। ঠিক আছে, আর কিছু লাগবে না, এগুলা গুরুত্বপূর্ণ। এক নজরে কার্বনিল মূলকের শনাক্তকরণ পরীক্ষা। তোমরা জানো যে কার্বনিল যৌগ মূলত 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, তাই না? কিন্তু আমি যদি একটা পাত্রে একটা কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড অথবা কিটোন এবং একটা অ্যালকোহল দিয়ে দিই, তখন তুমি কেমনে বুঝবা যে এখানে অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে? মানে অ্যালডিহাইড নাকি কিটোন সেটা বোঝার দরকার নেই, মানে কার্বনিল যৌগ আছে সেটা কেমনে বুঝবা? সেটা বোঝার জন্য হচ্ছে এই পরীক্ষাটা, 2,4-DNPH পরীক্ষা। এই পরীক্ষা দ্বারা কার্বনিল মূলক আছে কিনা শনাক্ত করা যায়। অ্যালডিহাইড কিটোন না, হয় অ্যালডিহাইড আছে আর না হয় কিটোন আছে, দুইটার মধ্যে যে কোনো একটা আছে, বাট আছে, এটা বুঝবো হচ্ছে 2,4-DNPH পরীক্ষা দ্বারা। এটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষাতে। যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে অ্যালডিহাইড শনাক্তকরণের পরীক্ষা কোনটি, উত্তর হচ্ছে টলেম বিকারক ফেলিং দ্রবণ। পরীক্ষা যখন প্রশ্ন আসবে যে কার্বনিল মূলক শনাক্তকরণের পরীক্ষা কোনটি, তখন উত্তর হচ্ছে 2,4-DNPH পরীক্ষা। আমার কথাটা বুঝতে পারছো কিনা সবাই? পরীক্ষায় যখন প্রশ্ন আসবে সবাই খেয়াল করো, প্রশ্ন খেয়াল করো, অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা কোনটি? টলেম বিকারক ফেলিং দ্রবণ। পরীক্ষায় প্রশ্ন আসলো কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা কোনটি? 2,4-DNPH পরীক্ষা। এখানে যখন হলুদ কমলা অধক্ষেপ পড়বে, এখানে যখন হলুদ কমলা অধক্ষেপ পড়বে তখন হচ্ছে অ্যালডিহাইড কিটোনের নিশ্চিত হইল। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ এবং হচ্ছে টলেম বিকারক। ফেলিং দ্রবণ, টলেম বিকারক এবং সিফ বিকারক দ্বারা আমরা চিনব যে এখানে হচ্ছে কি ছিল, অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইড ছিল। আর এই যে কিটোন, কিটোনের জন্য এই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের হাজার স্যারের বইয়ে নাই। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড পরীক্ষা, এটা যেহেতু হাজার স্যারের পরীক্ষা নাই কিটোন শনাক্তকরণ, তাই এক্সট্রা করে পড়তে হবে, এটা মুখস্থ রাখতে হবে যে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড পরীক্ষা এটা হচ্ছে কিটোন শনাক্তকরণের জন্য। কঠিন নাম, নামও কিটোন এবং শনাক্তকরণটাও কঠিন, তাই না? ওকে, এরপর আসো অ্যালডিহাইড ও কিটোনের ব্যবহার। অলরেডি কিছু কিছু পড়া হয়ে গেছে, দেখো তো হয়েছে কিনা পড়াশোনা। ফর্মালডিহাইড যেটা পড়া হয়েছে না, ফরমালিন 40% জলীয় দ্রবণ ফরমালিন। তারপর দেখো এসিটোন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, পড়া হয়েছে না। ইথানলের পরিমাণ প্যারালডিহাইড একটি ঘুমের ওষুধ, পড়া হয়েছে না। আচ্ছা, এই জায়গাটা দেখো প্লাস্টিক, ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম, ফর্মিকা, বৈদ্যুতিক সার্কিট তৈরিতে ফরমালিন, পড়া হয়েছে না। এটা কিন্তু আমাদের পড়া হয়েছে। এই যে যেটা আলাদা করে মার্ক করতেছি খেয়াল করো, ফরমালিন ও গাঢ় অ্যামোনিয়া দ্রবণ থেকে উৎপন্ন ইউরোট্রপিন বাতজ্বর ও মূত্রাশয় রোগে ওষুধ ব্যবহৃত হয়। ঠিক আছে, ফরমালিন ও গাঢ় অ্যামোনিয়া দ্রবণ থেকে ইউরোট্রপিনের পড়াটা আলাদা করে পড়তে হবে, যেটা আলাদা করে মার্ক করছে, বাকি সব কিছু আগের পড়া, বাকিগুলো আগের পড়া। আনসার করো যে কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? ট্রিক দিছিলাম, এতে অ্যালডল, এতে অ্যালডল, এতে আলফা হাইড্রোজেন, এতে আলফা হাইড্রোজেন, এতে আছে, এতে হচ্ছে আছে। তার মানে যেই সকল যৌগে আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখন দেখো আলফা হাইড্রোজেন আছে কোনটার মধ্যে?
এটা কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে। কার্বনই নাই, আলফা কার্বনই নাই, তাহলে হাইড্রোজেন তো পরের কথা। এই যে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে, তা আলফা হাইড্রোজেন আছে। এই যে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন, আলফা কার্বন আছে, এই যে কার্বন আছে, বাট এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নাই, এটার মধ্যে নাই। এখানে আসি, এই যে কার্যকরী মূলক, এই কার্বনে 3টা ক্লোরিন, কোনো আলফা হাইড্রোজেন নাই, তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া দেয়। মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23, ঠিক আছে। নিচের কোন পরীক্ষার সময় টেস্ট টিউবের তলায় কিউপ্রাস অক্সাইডের, আমাদের হচ্ছে কি কিউপিক অক্সাইডের লাল হলুদ অধক্ষেপ পড়ে? Cu2O, দেখো তো চেনা চেনা লাগে কিনা। এই যে দেখো কপার 2+ আয়ন, আমাদের কপার সালফেট, তাহলে এই যে কপার আয়নের যে অধক্ষেপ শুধুমাত্র কোথায় পড়ছি আমরা, বলো কপার আয়নের যে অধক্ষেপ শুধুমাত্র কোথায় পড়ছি, আনসার করো। কপার আয়নের অধক্ষেপ শুধুমাত্র কোথায় পড়ছি, উত্তর করো সবাই ফার্স্ট। ফেলিং দ্রবণ পরীক্ষার মধ্যে, রাইট, ফেলিং দ্রবণ পরীক্ষার মধ্যে। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই থাকবে, যেহেতু রেজাল্টের আগের দিন আমি জানি পোলাবান খুব বেশি ক্লাস করবে না, এরকম 10-15 জনে ক্লাস করছো, এই জন্য আমি জিনিসপত্র কম নিয়ে আসছি, রেজাল্ট হোক, তারপর হচ্ছে বাকি অংশ পড়াবো। আবার তৃতীয় ক্লাসে আমরা হচ্ছে এই পার্টটুকু পড়াইলাম। কি কি পড়াইছি একটু যদি রিপিট করে দিই। প্রথম হচ্ছে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা শুরু করছিলাম। অ্যালকোহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বোঝাইছি, অ্যালকোহলের বিক্রিয়াগুলো দেখাইছি, অ্যালকোহল প্রস্তুতি, এখানে কিছু জারণ বিজারণের বেসিক ছিল। ফার্মেন্টেশন বিক্রিয়ার মধ্যে গাজনের মধ্যে এনজাইম কোনটা, এটা পরীক্ষা আসে। তারপর হচ্ছে এই বাণিজ্যিক অ্যালকোহলের সংযোগী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যালকোহলের ভৌত ধর্ম এক্সট্রা কিছু পড়া। লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের যে পার্থক্যকরণ, এটা পরীক্ষা আসে। জারণ এবং বিজারণের মধ্যে হাইড্রোজেন যোগ অক্সিজেন যোগের বিষয়গুলো বুঝাইছিলাম। অ্যালকোহলীয় OH মূলক শনাক্তকরণে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, এগুলো হচ্ছে এখান থেকে সামারি করবা, সামারিটা পড়বা, ওইটা হচ্ছে বোঝানোর জন্য, আগেরটা বোঝানোর জন্য পড়াইছি, আর এটা হচ্ছে সামারিটা তোমরা মূলত পড়বা, এটা মূলত তোমরা পড়বা, এই জিনিসটাই পড়বা। পড়বা এখান থেকে, ঠিক আছে, পড়বা হচ্ছে এখান থেকে, আর আগেরটা হচ্ছে বোঝানোর জন্য আনছিলাম, ঠিক আছে, ওকে। পরে দেখো আমাদের হচ্ছে এখানে আয়োডোফর্ম হ্যালোফর্ম বিক্রিয়া বেসিকগুলো ছিল, ইথারের বৈশিষ্ট্য ছিল, ইথারের সাধারণ প্রস্তুতি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এখানে বিক্রিয়ককে এগুলো লাগবে, অ্যালকোহল ইথারের পার্থক্য, অ্যামিন থেকে হচ্ছে অ্যামিনের শুরুর পড়াগুলো আগেই পড়া, এর যে অ্যারোমেটিক অ্যালিফিটিক এগুলো বুঝলেই হয়ে যাবে। অ্যামিনের প্রস্তুত প্রণালীর মধ্যে হফম্যান ক্ষুদ্রাংশকরণটা পরীক্ষা আসে, এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণটা গুরুত্বপূর্ণ, অন্য এটা মনে রাখবা। কার্বিলামিন পরীক্ষা কাকে শনাক্ত করে এবং এখানে ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়, এটা গুরুত্বপূর্ণ। অ্যামিনের ব্যবহার গুরুত্বপূর্ণ। ডায়োজোনিয়াম লবণ থেকে যা যা পড়াইছি সেগুলো। কবিশ্রের বইতে কিছু এক্সট্রা ইনফো এবং কিছু ট্রিক ছিল এখানে, প্রশ্নগুলো তোমরা আনসার করছো। আমার এটা কি হলো, আচ্ছা, প্রশ্নগুলো তোমরা আনসার করছো, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। অ্যালডিহাইড কিটোন থেকে ব্যবহার প্রস্তুতি বিক্রিয়াগুলো আমাদের লাগবে, ঠিক আছে। অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য, ক্যানিজার অ্যালডোল আগেও পড়াইছি, আজকেও পড়াইলাম। এই যে কার্বনের মূলক শনাক্তকরণ, এখানে 2,4-D ইনফিসটা মনে রাখবা, আর টলিন বিকারক ফেলিং দ্রবণের বিষয়টা খেয়াল রাখবা, অ্যালডিহাইড কিটোনের ব্যবহার পড়বা, লাস্টে হচ্ছে প্রশ্নগুলো সলভ করছো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, বুঝছো কিনা জানেও, ওকে। এবং যারা 24 ব্যাচ আছো টেনশন না করে, এখনও টেনশন করে লাভ নয়, যা পরীক্ষা দিছোই, ওকে। নেক্সট ক্লাস অবশ্যই করবা, যেগুলো আজকে পড়াই দিছি। আমাদের হচ্ছে আজকে অ্যালকালহাইডের পর থেকে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন পর্যন্ত সব পড়াই দিছি, অবশ্যই পড়ে ফেলবা, প্রশ্ন সলভ করে ফেলবা, ইনশাল্লাহ কাজে আসবে। আসসালামু আলাইকুম।